নমস্কার, আজকের লাইভে স্বাগত জানাই। একটু দেরি হয়ে গেল, অসুবিধে নেই। সময়ে আসতে হবে এমন কোনো মানে নেই। লাইভটি ওয়ালে থাকবে, কিছুদিন তো রাখে, আর ইউটিউবেও দেওয়া হবে। আমি এখন বেশ সতর্কতার সঙ্গেই লাইভ করি, সমস্যা হওয়ার কথা নয়। প্রথমেই জানান যে শোনা যাচ্ছে কি না, অত্যন্ত গুরুত্বপূর্ণ, শোনা যাচ্ছে কি না। যে কেউ মন্তব্য করে জানান যে শোনা যাচ্ছে কি না, তারপরেই আমি আলোচনায় চলে যাব সরাসরি। আজকের আলোচনার বিষয় যখন আমরা বা আমাদের মতো কিছু স্বাধীন চেতা গবেষক, লেখক এবং বিজ্ঞানী অবশ্যই, যারা করোনাকে ঘিরে প্রশ্ন তুলেছিল যে এটা আদৌ কতটা বিপজ্জনক, এর ভ্যাকসিনের প্রয়োজন আছে কি না, মিডিয়ার ভূমিকা কি, আরটিপিসিআরের ভূমিকা কি, এসব প্রশ্ন যখন তুলেছিল তখন তাদের কনস্পিরেসি থিওরিস্ট বলে দাগিয়ে দেওয়া হয়েছিল। নতুন কিছু নয়। একই রকমভাবে বার্ড ফ্লু নিয়েও যখন প্রশ্ন তোলা হচ্ছে, অনেকেই তুলছেন, ইউরোপ আমেরিকাতে আরও বেশি করে মানুষ প্রশ্ন তুলছেন, গবেষক প্রশ্ন তুলছেন, বিজ্ঞানী প্রশ্ন তুলছেন, প্রশ্ন করছেন। তো সেক্ষেত্রেও তাঁদেরকেও একই রকমভাবে কনস্পিরেসি থিওরিস্ট বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এখনও কিন্তু আমি কোনো মন্তব্য পেলাম না যে শোনা যাচ্ছে কি না বা শুনতে সমস্যা হচ্ছে কি না। কারণ প্রায় দিনই এখন শুনতে সমস্যা হচ্ছে, যে কোনো কারণেই হোক, মাইক্রোফোন সেটিংয়ের কারণে হোক বা নেটওয়ার্কের সমস্যার কারণেই হোক। তাই অনুগ্রহ করে যদি কেউ মন্তব্য করেন যে শোনা যাচ্ছে কি না, তাহলে আমি নিশ্চিন্তে এগিয়ে যেতে পারি। পার্থসারথীকে আমি দেখতে পাচ্ছি, পার্থসারথী শোনা যাচ্ছে বলে জানিয়েছে। ঠিক আছে, আমি এগিয়ে যাচ্ছি। তো সেই বার্ড ফ্লুকে ঘিরে যখন অনেক বিজ্ঞানী প্রশ্ন তুলছেন, গবেষক প্রশ্ন তুলছেন, শুধু তাই নয়, সাধারণ মানুষও প্রশ্ন তুলছেন, তাদের স্বাস্থ্য ঘিরেই তো এত কিছু, তখন তাদেরকেও একই রকমভাবে কনস্পিরেসি থিওরিস্ট বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। বেশ, সে না হয় মেনে নেওয়া গেল যে ঠিক আছে, তারা কনস্পিরেসি থিওরিস্ট, বেশ মেনে নেওয়া গেল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যদি কোনো মডার্ন মেডিসিনের দায়িত্বশীল অফিসার, মেডিকেল অফিসার বলুন, বিজ্ঞানী বলুন, গবেষক বলুন, তাঁরাও যদি এরকম বলেন, তাহলে কি দাঁড়াবে? আজকের আলোচনার বিষয় সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরব, যা দালাল মেইনস্ট্রিম পেইড ফান্ডেড মিডিয়া আপনাদের সামনে রাখে না। এবং বলাই বাহুল্য, এই লাইভটির পরে আমি সেই লিঙ্ক, সেই জার্নালের লিঙ্ক দিয়ে দেব, ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনে যেটা, এবং পাবমেড, অনেক জায়গাতেই এই লেখাটি বেরিয়েছে। আমি পড়ে শোনাবো কিছু অংশ, গুরুত্বপূর্ণ অংশ। পুরো আর্টিকেলটি পড়ার সময় হবে না, আমি লিঙ্ক দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। গুরুত্বপূর্ণ অংশগুলো আমি আপনাদের সামনে রাখব। তো এই প্রসঙ্গে আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি। অনেক পাঠক, অনেক সহযোদ্ধা, গুণী মানুষ, মননশীল মানুষ আমাকে প্রশ্ন করেন যে আপনি যখনই এই প্যান্ডেমিক বলুন বা ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া বলুন বা ভ্যাকসিন বলুন, এসব নিয়ে যখন আলোচনা করেন, আপনি যেসব তথ্য বা তথ্যসূত্র দিয়ে থাকেন গবেষক হিসেবে, সে সবই অ্যালোপ্যাথি, যাকে মডার্ন মেডিসিন বলা হয়, এসব থেকেই আপনি তথ্যসূত্র দিয়ে থাকেন। কিন্তু কখনো হোমিওপ্যাথি, সেখানে ভ্যাকসিনকে কিভাবে দেখা হচ্ছে, বা আয়ুর্বেদ, বা এইরকমভাবে যে
যে অন্যান্য যে আদি বা পুরনো আরও পুরনো মডার্ন মেডিসিন, যদিও হিপোক্রেটিসকেই আদি পিতা ধরা হয়, গ্রিক দার্শনিক এবং প্রখ্যাত চিন্তাবিদ, কিন্তু বাস্তবে মডার্ন মেডিসিন বলতে আমরা যে অবস্থা বুঝি তেমন মেডিসিনের স্বপ্ন কিন্তু হিপোক্রেটিস দেখেননি, কল্পনাও করেননি। বলা বাহুল্য হিপোক্রেটিসের আদর্শ এবং দর্শনকে পদদলিত করে এবং তারও পরবর্তীকালে আরও একজন পথিকৃৎ মডার্ন মেডিসিনের উইলিয়াম অসলার, তার চিন্তাভাবনাও হিপোক্রেটিসের অনুরূপ। আমি পরবর্তী বইতে সেই প্রসঙ্গগুলো এনেছি। তো তাকে পদদলিত করে কিন্তু পুরোটাই মুনাফাবাজ এবং ফার্মা লবির খপ্পরে চলে যাওয়া মেডিসিনকে আমরা এখন দেখতে পাচ্ছি, মডার্ন মেডিসিনকে। তো যাই হোক, তো মূল ব্যাপারটা এটাই যে আমি যদি এই সব তথ্যসূত্র হোমিওপ্যাথি থেকে দিই বা আয়ুর্বেদ থেকে বিভিন্ন রকমের তথ্যগুলো দিতে থাকে, তাহলে কিন্তু ওই যে অনেক মানুষ যারা কেবলমাত্র মডার্ন মেডিসিনেই বিশ্বাস করেন, মানে অ্যালোপ্যাথিতে বিশ্বাস করেন মগজ ধোলাইয়ের ফলে আর কি, যেটা ওদের উদ্দেশ্য, তারা আবার এগুলো মানতে চাইবেন না। তাই যে দেবতা যে ফুলে তুষ্ট হয় সেই ফুলটিকেই আমি তুলে আনি, অর্থাৎ তথাকথিত এই মডার্ন মেডিসিনকেই আমি মডার্ন মেডিসিনের চিকিৎসক, গবেষক এবং বিজ্ঞানীদের তথ্য তুলে ধরে তাকে কাউন্টার করে থাকি। এটাই আমার পলিসি। আর এই কারণেই কিন্তু অনেকের যেমন কাছে আমি যেমন আদরণীয় হয়েছে, তেমনই কিন্তু অনেকের কাছে আমি ঘৃণিত হয়েছি, কারণ তারা সামনাসামনি তর্ক করতে পারেন না, মুখোমুখি হওয়ার সাহস তাদের নেই। তো যাই হোক, এটাই হলো সমস্যা। অর্থাৎ আমি এই অ্যালোপ্যাথি বলে আপনারা যাকে চেনেন, সেই যে পদ্ধতি মডার্ন মেডিসিন, তাকে কাউন্টার কর, তার যে তথ্য মিডিয়ার মাধ্যমে বিজ্ঞানের নামে আমাদের সামনে তুলে ধরা হচ্ছে, তাকে কাউন্টার করতে গিয়ে আমি মডার্ন মেডিসিনের গবেষক এবং চিকিৎসকদের তথ্যসূত্রই দিয়ে যাব, আগামীতেও দেব, কারণ এটাই পন্থা বলে আমি মনে করছি। নইলে কিন্তু ব্যাপারটা অন্যদিকে ঘুরে যাবে। ওই যারা এই সিস্টেমকেই একমাত্র সিস্টেম বলে মনে করেন, তারা বলবেন ও হোমিওপ্যাথি, ও আয়ুর্বেদ, তারা ব্যাপারটা গুরুত্ব দেবেন না। যেহেতু আমরা যারা ইতিমধ্যে আয়ুর্বেদে বিশ্বাস করি বা অনেকেই হোমিওপ্যাথিতে বিশ্বাস করি, তাদের এসব বিষয়ে বোঝানোর দরকার নেই। কাদের মূলত বোঝাতে হচ্ছে, কাদের জন্য এই প্রোগ্রামগুলো আমি বারবার করে করছি, যারা এখনও এই তথাকথিত ফার্মা লবির মডার্ন মেডিসিন থেকে বেরিয়ে আসতে পারছেন না বা ভাবতে পারছেন না, তাদের জন্য। তো তাদেরকে তো হোমিওপ্যাথি বা আয়ুর্বেদের সূত্র দিলে চলবে না। অর্থাৎ ওই যে একই বিষয়ে যে দেবতা যে ফুলে তুষ্ট, তাকে সেই ফুল দিয়েই পুজো করতে হবে। আসছি আমি প্রসঙ্গে এক এক করে। খুব গুরুত্বপূর্ণ লাইভ, শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই এখন অনেকেই শেয়ার করছেন, শেয়ার করবেন। এবং বলাই বাহুল্য আমি এগুলো শর্ট লাইভ করতে পারি না, কারণ এত কিছু বিষয় থাকে, তথ্য থাকে সেগুলো, তাই শর্ট লাইভ করা আমার পক্ষে সম্ভব নয়। কেউ কেউ অনুরোধ করছেন, তো তাদের বলি যে অন্তত দু একটি লাইভ জীবনের অমূল্য সময়, ঠিক আছে, কিন্তু ওই যে একসময় শিক্ষক মহাশয়েরা প্রশ্ন তুলেছিলেন, প্রাণ আগে না শিক্ষা আগে, তো এবার আমি সেটাকেই মিমিক করে, মক করে যদি বলি প্রাণ আগে না সময় আগে, আপনার অমূল্য সময় আগে, প্রাণটা যদি চলে যায় তাহলে কি করবেন আগে? হ্যাঁ, কিছু মনে করবেন না, আমার ভিডিও, আমার এই তথ্যগুলো অনেকেরই কিন্তু যারা দেখবেন শেষ পর্যন্ত তাদের ভাবাবে এবং অনেক ক্ষেত্রেই প্রাণ বাঁচানোর ভূমিকায়, ত্রাতার ভূমিকায় কিন্তু অবতীর্ণ হতে পারে। সে উদাহরণ বহু আছে এবং বেড়েই চলেছে, সেটা আমি জানি আপনারা। তাই যারা শুনবেন সময় দিয়ে, অমূল্য সময় দিয়ে, দু একটি ভিডিও শুনলেই যথেষ্ট, বিশেষ করে এই ধরনের, বা যদি পরবর্তীকালে মানুষের আপনাদের এন্টারটেনমেন্ট, বিনোদন, ক্রিকেট, আইপিএলের জন্য সময় থাকে, আর সমাজ নিয়ে, রাজনীতির
কবলে পড়ে দেশকে কিভাবে শেষ করে দেওয়া হচ্ছে, তার জন্য যদি সময় না থাকে তাহলে তো আমার কিছু করার নেই। আপনারা আপনাদের মতো মনের মতো প্রোগ্রাম দেখতে থাকুন, আমি আমার কাজ করে যেতে থাকি। যাই হোক, আমি প্রসঙ্গে আসবো, তার আগে সাম্প্রতিক কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরি, যেটা আবার প্যানিকবাজি শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমাদের রাজ্যে ওই যে ঘূর্ণিঝড় এলো, সাইক্লোন ইমেল না কি যেন নাম, আপনারা জানেন, ওরা তো নাম দেওয়া শুরু করেছে হু আসার পর থেকে, এবং ওদের মেট্রিওলজি সব কিছু ওরাই তো কন্ট্রোল করছে। এইরকম বেশ স্ট্যান্ডার্ড টার্মিনোলজির নাম টামগুলো ওরা দিয়ে প্রচারে সুবিধা হয়, প্যানিকবাজি করতে সুবিধা হয়। পৃথিবীর ইতিহাসে আগে অনেক সাইক্লোন এসেছে, তাই তো, কিন্তু কোনো নামকরণ করা হয়নি, ওরা নাম টাম দিচ্ছে আর কি, আপনারা তো জানেন, প্যানিকবাজি। তো সেই প্যানিকবাজি আলটিমেটলি কী দাঁড়ালো আপনারা জানেন, আমি এগুলো নিয়ে আগেই পোস্ট দিয়েছিলাম। ওই যে প্যানিক পর্বতের মুশিক প্রসব, এটা হবে আমি জানতাম, সব সময় তো আর ওদের প্যানিকবাজি সফল হয় না। তো যাই হোক, ওরা চেষ্টা করে যাবে সব সময় প্যানিকবাজি করতে। তো তবুও অনেক মানুষ আগেই প্যানিকে আক্রান্ত হয়ে গিয়েছিলেন, আমি সে বিষয়েও ছোট পোস্ট দিয়েছিলাম। তো যাই হোক, পশ্চিমবঙ্গে তো এখন গরম নেই, তাহলে কি গ্লোবাল ওয়ার্মিংয়ের ব্যাপারটা কিভাবে হবে? ওই যে দিল্লিতে তো আর সাইক্লোন যায়নি, পৌঁছয়নি, তাই তো, তাহলে কি হবে? দিল্লিতে 50 ছুঁই গরম, বাপ রে! দালাল মিডিয়ায় ছবি, সেই ছবি আবার অনেকে টেয়ার করছেন। আমার তালিকায় এরকম আছেন বলে অনেক সহযোদ্ধা বা পাঠক দাবি করেন, তারাও আতঙ্কগ্রস্ত প্যানিকগ্রস্ত হয়ে শেয়ার করেছেন। তাদেরকে আমি সবিনয়ে ইতিমধ্যেই বিদায় জানিয়েছি। কেউ অবশ্য বলেন, আমাকে কেন আনফ্রেন্ড করলেন স্যার? তো তখন আমার পক্ষে তো সব সময় বলা সম্ভব নয়, তো তাদের জানিয়ে রাখছি যে আমার প্রোফাইলে থেকে আমার সহযোদ্ধা হবেন বলে দাবি করবেন এবং অনেক কিছু বলে থাকবেন। যদিও আপনারা এইসব ইনবক্সে বলে থাকেন, হোয়াটসঅ্যাপে বলে থাকেন, আপনাদের ওয়ালে কোনো কিছু টেয়ার দেখি না, আপনারা প্যানিকবাজি করেন, অবশ্যই সবাই নন, কেউ তাদের আমি চিহ্নিত করে ইতিমধ্যেই বন্ধু তালিকা থেকে বাদ দিতে শুরু করেছি, বহু আগেই বলেছি। এবং দরকার হলে আপনারাও স্বচ্ছন্দে এই অধমকে আপনাদের পবিত্র বন্ধু তালিকা থেকে নির্বাসিত করুন, আমি খুশি হব, কোনো সমস্যা নেই। আমি এখন কোয়ালিটি পাঠক এবং কোয়ালিটি ফ্রেন্ডসে বিশ্বাস রাখতে শুরু করেছে। এতদিনেও যারা বোঝেননি বা বোঝার চেষ্টা করছেন না বন্ধু তালিকাতে থেকেও, যারা নতুন এসেছেন তাদের কথা বলছি না, তারা একটু সময় নেবেন নিশ্চয়ই, কিন্তু যারা এতদিন ধরে এসেও বোঝেননি এবং প্যানিকবাজি করে চলেছেন, তাদেরকে তো বিদায় জানাতেই হবে না, জানাতেই হবে। তারা তাদের মনের মতো প্যাশ্চার বা তৃণভূমি খুঁজে নিন। তো যাই হোক, তো এই যে প্যানিকবাজি শুরু হয়েছে দিল্লিতে 50 ছুঁই, কি অবস্থা পানীয় জলের? অনেকে বলছে জল বাঁচান, তো জলটা কিন্তু মনে রাখতে হবে আপনাদেরই বাঁচাতে হবে, ওরা বাঁচাবে না, আদানি আম্বানি বিল গেটসরা জল বাঁচাবে না, ওদের প্রাইভেট জেটও বন্ধ হবে না। এগুলো আমরা আমাদের কবর খুঁড়ছি, অর্থাৎ জলের মিটার এইভাবে দেখিয়ে ওরা কৃত্রিমভাবে ইচ্ছে করে সমস্যা তৈরি করবে। মিউনিসিপ্যালিটি ওদের খপ্পরে, পাইপলাইন ওদের খপ্পরে, মিডিয়া ওদের খপ্পরে, সব কিছুই ওদের খপ্পরে পড়ে আছে। এইভাবে ওরা জলাভাব তৈরি করবে, কৃত্রিম জলাভাব, জল সংকট তৈরি করবে, আর আমাদের বলবে জল বাঁচাতে। আবার পেপসি কোক বিনামূল্যে আমাদের ভূগর্ভস্থ জলকে ব্যবহার করে আমাদের বিষাক্ত কোল্ড ড্রিঙ্কস খাওয়াবে। এ নিয়ে আমার ভিন্ন একটি ভিডিও আছে কোল্ড ড্রিঙ্কসের উপরে। বিষাক্ত কোল্ড ড্রিঙ্কস যেটা আমাদের শেষ করে দেয় একটু করে তিলে, সেই জলটা কোথা থেকে আসে? পেপসি কোকের মতো যে ব্র্যান্ডগুলো, তারা কি জলটা আমেরিকা থেকে নিয়ে আসে? না, আমাদের মাটির তলার জল। এইবার একজন প্যানিকবাজি শিক্ষক গ্রুপে দেখলাম একজন কমেন্ট করেছেন যে চাষের কাজে ভূগর্ভস্থ জল ব্যবহার হচ্ছে, এতে করে জল সংকট তৈরি হচ্ছে। ভাবুন, আত্মঘাতী মুরগি কাদের বলে? মিডিয়ার মগজ ধোলায় কতটা সার্থক। ওই জন্য মহাকাল ঠিক পথেই চলেছে। যারা বাঁচতে পারবেন, আমি চেষ্টা করছি বোঝানোর, ভাববার, তারাই টিকে থাকবেন, বুদ্ধিমানেরাই টিকে থাকবেন, বারবার করে বলেছি। তো সেই ব্যক্তি, তিনি আবার শিক্ষক, তো
তো যাই হোক, কিছু মনে করবেন না, মাঝে মাঝে মনে হয় যে এই শিক্ষকদের ক্ষেত্রে যা ঘটছে, হ্যাঁ, শিক্ষা ব্যবস্থা নিয়ে যা ঘটছে, এটা নিয়ে আমি পরে আরেকটি লাইভ করার ইচ্ছে হচ্ছে, আমার আরেকটি ভাবনা শেয়ার করবার জন্য। ইতিবাচক দিক তো আছে, সব কিছুরই তো নেতিবাচক দিক নেই। এই শিক্ষা ব্যবস্থাকে ভেঙে গুঁড়িয়ে দিলেও যে খুব একটা ক্ষতি হবে আমি তো মনে করি না, বরং যদি পড়াশোনার শেখানোটা বন্ধ হয়ে যায় তাতেই বরং, মানে যে পড়াশোনা শেখানো হচ্ছে মগজ ধোলাই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, এই শিক্ষা ব্যবস্থা বিস্তারের মাধ্যমেই তো ভাইরাসের ভয়, প্যানিক ভয়, ভয়ে ভদ্রলোক, ভয়ে ভ্যাকসিন, এই ভয়ের রাজত্ব কায়েম করা গেছে। তাই এই শিক্ষা ব্যবস্থা, এই যে মগজ ধোলাইয়ের শিক্ষা ব্যবস্থা উঠে গেলে, চুলোয় গেলে খুব একটা মন্দ হয় না। তাই স্কুল ছুট এখন যত বাড়বে তত ভালো, তত মঙ্গল, এটাই মহাকালের লীলা। আমি এ বিষয়ে পরবর্তীকালে কিন্তু বড় লাইভ করতে চাইবো, এখন সে বিষয়ে যাচ্ছি না। তো যাই হোক, তো সেই ভূগর্ভস্থ জল চাষের কাজে ব্যবহার হচ্ছে বলে নাকি জলের লেয়ার কমে যাচ্ছে। আহারে, তাহলে তিনি একবার পেপসি কোক, তিনি আবার পেপসি কোক, আমি শিওর, নিঃসন্দেহে আধুনিক হতে গেলে, স্মার্ট হতে গেলে আপনাকে পেপসির বোতলে ঠোঁট ঠেকাতেই হবে, সঙ্গে সঙ্গিনী থাকলে বা সঙ্গী থাকলে আরও ভালো একটা সেলফি হতে পারে, ব্র্যান্ডেড সেলফি, তাই তো? তো সেই বিষয়ে কিছু বলুন হে মহামানব। ভূগর্ভস্থ জল কৃষকেরা আপনার অন্ন উৎপাদনের জন্য ব্যয় করে, সেটার ব্যাপারে আপনি বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। শুধু আপনি নন, আপনি একজন এরকম কালপ্রিট মাত্র, আরও এরকম মানুষ আছেন। কিন্তু তারা এই পেপসি কোক, কোল্ড ড্রিঙ্কসের যে ভূগর্ভস্থ জল বিনা পয়সায় নিয়ে, আমাদের ভূগর্ভস্থ জল নিয়ে আমাদেরকেই পয়সা দিয়ে, কয়েকশো গুণ দাম দিয়ে বিষ খাওয়ানো হচ্ছে লাইফস্টাইলের নামে, সেটা নিয়ে কোনো প্রতিবাদ করেছেন আপনারা? মুরদ আছে? আছে না? নেই কেন বলুন তো? আপনার ছেলেটি যদি একটু চাষবাসের দিকে যায়, সেলফ এমপ্লয়েড হওয়ার চেষ্টা করে, আপনি বলবেন ছি কৃষক, ছি ছি ছি, চাষি হবি, চাষি হবি, অথচ আপনি অন্যটা কিন্তু খাচ্ছেন। আবার আপনার সন্তানটি যদি পেপসির কোনো এক্সিকিউটিভ হয়, বা সিম্পলি পেছনে ব্যাগ নিয়ে পেপসির বোতল বিক্রি করে, তাও আপনার কাছে অনেক স্ট্যান্ডার্ড। আহারে কি না, আমার বাপান পেপসিতে আছে, একটু ইংরেজি মাই দ্য এল্ডেস্ট ওয়ান, মাই এল্ডেস্ট ওয়ান বাপান, হি ইজ উইথ পেপসি নাও, but he's planning to travel abroad, স্টেটস, তাই তো? এখন আবার ইউনাইটেড স্টেটস বলে না, স্টেটস, তাই তো? স্মার্ট হয়ে গেলেন আপনি, একেবারে এক লাফে ভদ্দণ্ডক হয়ে গেলেন, তাই তো? কি অর্থাৎ আপনার ছেলে যখন বিষ বিক্রি করবে তখন আপনার স্ট্যাটাস বাড়বে, গ্ল্যামার বাড়বে। আর আপনার ছেলে যখন অন্ন উৎপাদন করবে, মানুষের মুখে, ক্ষুধার্ত মানুষের অন্ন যোগাবে, তখন সে বিলো স্ট্যান্ডার্ড কৃষক, চাষি। ছি 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 ছি, মহাকাল কি এমনি এমনি এআই এনেছে? হ্যাঁ, বাপরে, উনি আবার কে এসে হাজির হলেন? হ্যাঁ, সামনাসামনি আসুন না, একটু মুখোমুখি হয়ে একটু কথা বলি, কোন কোন ভুলভাল তথ্য দিয়ে থাকছি। তা আপনি পাল্টা তথ্য দিয়ে লাইভ করুন না, লেখালেখি করুন না, অসুবিধে কী আছে? আপনি তৈরি করে নিন আপনার দুনিয়া, আপনার জগৎ। তো যাই হোক, এইরকম অনেক ফেক প্রোফাইল তৈরি হবে, দেখতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন কি নামে। এদেরকে আপনারা কিন্তু, যেহেতু আমি আগাম লাইভের টাইমটা বলেছি, তাই এরা তৈরি হয়ে থাকে। এদেরকে আপনারা আপনাদের প্রোফাইলে রাখলে আমি দেখে নেব আপনাদের প্রোফাইলে আছে কি না, তারপরে আমি ব্যবস্থা নেব। আর যদি আপনারা মনে করেন যে নিজেদের নিরাপত্তা, মানে বুঝতেই পাচ্ছেন এরা ফেক প্রোফাইল তৈরি করছে, তো তাহলে ব্লক করে দিন। যাই হোক, এবার দেখুন, এই যে গ্লোবাল ওয়ার্মিংয়ের যে প্যানিকবাজি তৈরি করছে এরা, হঠাৎ করেই হচ্ছে, দেখবে এগুলো মূলত শুরু হয়েছে হঠাৎ করে, বলবো না,
সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে এগুলো বেশি করে শুরু হয়েছে। আমি একেবারে আর্থসামাজিক তথ্য আপনাদের সামনে মানে বিশ্লেষণ আপনাদের সামনে রাখবো, তাহলেই বুঝতে পারবেন। আমি আগেই বলেছিলাম যে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আমার ভিন্ন ভিডিও রয়েছে, যে এই প্যানিকবাজিটা বাড়তে থাকবে আগামীতে, কারণ এই গ্লোবাল ওয়ার্মিংয়ের সঙ্গে ডেঙ্গুর কিন্তু বেড়ে যাওয়ার একটা যোগ ওরা ইতিমধ্যেই বলেছেন, মানে প্রমাণ করে দিয়েছেন ওদের দালাল বিজ্ঞানীরা, যে আমেরিকাতেও এই কারণে ডেঙ্গু বাড়ছে, ইউরোপেও নাকি ডেঙ্গু বাড়ছে, যেখানে মশার ব্যাপারই ছিল না, ডেঙ্গুর ব্যাপারই ছিল না। এই গ্লোবাল ওয়ার্মিং যেহেতু বাড়ছে, দিল্লিতে তো আগে যেন কোনো দিনই গরম পড়তো না। তো এবার দেখুন কায়দাটা খেয়াল করুন, ফিল লাইকের কায়দাটা। তো মানুষকে 2 বছর দেখবেন লকডাউনটা গরমকালেই হয়েছিল, দেয়া করে দেখুন। মার্চ প্রথম লকডাউন হলো মার্চ 24 তারিখ, তারপর দেখুন গরমকালটা পুরো আমাদের ঘরে ঢুকিয়ে দিয়েছিল। স্টে হোম স্টে সেফ কায়দাটা বুঝুন, তাই তো। তারপরেও লকডাউন দেখুন খেয়াল করে, গরমকাল মানে মানুষকে গরমের মানে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে 2 বছর, 2টো গ্রীষ্ম গরমকালে মানুষকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে পাশাপাশি প্যানিকবাজি করে ফিল লাইকের চক্কর করে, তারপর যখন আপনি দুটো গ্রীষ্মের পরে আপনি যখন পরের গ্রীষ্মে বাইরে বেরোবেন, আপনার তো গরম লাগবেই, এটা স্বাভাবিক ঘটনা। ফিজিওলজিক্যালিও ব্যাপারটা সত্যি, কারণ আপনার তো গরম মানে বাইরে বেরোনোর অভ্যেসটাকেই ওরা ভয় দেখিয়ে নষ্ট করে দিয়েছে। তো স্টে হোম স্টে সেফ করে কায়দাটা বুঝুন, লকডাউনগুলো টাইমিংগুলো খেয়াল করুন, একটুখানি মাথাটা কাজে লাগান, র্যাক ইউর ব্রেইন, তাই তো। এইভাবে ওরা করেছে। পাশাপাশি ফিল লাইকের চক্কর এটা রেখেছে, অর্থাৎ টেম্পারেচার কত 34, ফিল লাইক কত 42। ভাবুন এটা কীরকম ব্যাপার দাঁড়ালো, এটা কোন বিজ্ঞান, এটা কোন বিজ্ঞান? কিন্তু আপনাকে দেখাতে হবে এই যে একটা মনস্তাত্ত্বিক, এটাকে বলে মাইন্ড গেম, এগুলো পুরো প্ল্যান করে এই জায়নিস শক্তি, বললাম না বুদ্ধিমানেরা টিকে থাকবে, ওরা এখনও টিকে আছে এবং আরও বেশি করে টিকে থাকার জন্য ওরা কিন্তু ওদের বুদ্ধিকে ছকবাজিকে কাজে লাগাচ্ছে, আর আমরা মুরগি হচ্ছে, তাই তো। শুধু তাই নয়, এই যে টেম্পারেচারটা আপনি মাপবেন, এই যে অ্যাপস বলুন, যেটা দিয়ে আপনি টেম্পারেচার মাপবেন, ফারেনহাইট বলুন, সেলসিয়াস বলুন, সেগুলো আপনি বানিয়েছেন? আপনার বাড়িতে আছে? নেই। সেগুলো কারা ম্যানিপুলেট করে, কারা বানায়? দিল্লির টেম্পারেচার কত সেটা আপনি মেজারমেন্ট করে বলেছেন? বলেননি। বা আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু যাকে আপনি নির্ভর করেন, বিশ্বাস করেন, তেমন কেউ বলেছে? বলেনি। কে বলছে? মিডিয়া বলছে, দালাল মিডিয়া বলছে, তাই তো। তো এই মিডিয়া এত মানুষ যে খেতে পাচ্ছে না, আত্মহত্যা করছে, জীবিকাহীন, তাদেরকে নিয়ে কোনো আলাদা করে ফিচার লিখছে না, দলবাজি করছে, তাই তো। ধর্ম নিয়ে ধর্মবাজি করছে, জাতবাজি করছে, জাতপাতবাজি করছে, দলবাজি করছে। মিডিয়া তো ওদের কেনা গোলাম, আমি বহু আগেই বলেছি। তো সেই মিডিয়া আপনাকে ভয়ঙ্কর গরম পানীয় জলের অবস্থা ভয়ঙ্কর তৈরি করবে এবং আপনাকে আপনার জল থেকে, পানীয় জলের অধিকার থেকে বঞ্চিত করবে এবং আপনাকে পয়সা দিতে হবে গুণে গুণে তার, অর্থাৎ প্রাকৃতিক সম্পদের ওপর মানুষের যে স্বাভাবিক অধিকার সেটা কেড়ে নিয়ে ওদের কন্ট্রোল প্রতিষ্ঠার জন্য ওরা এই গ্লোবাল ওয়ার্মিংয়ের প্যানিকবাজি, একদিকে ডেঙ্গু, অপরদিকে এই যে জল সংকট, পানীয় জলের সংকট, এইগুলো নিয়ে ওরা আমাদেরকে ভয় দেখাতে শুরু করবে। কিন্তু একবারও ওরা বলবে না যে পেপসি কোক এর মধ্যে কি আছে না আছে, তো তথ্য বলছে। তো এগুলো বন্ধ হোক, কারণ ভূগর্ভস্থ জল ক্ষতি করে, মানে এই জল আমরা বেশি করে তুলে ফেলছি পেপসি কোক বানাতে গিয়ে, কোল্ড ড্রিঙ্কস বানাতে গিয়ে। এবার সেটা বন্ধ হোক বলছে মিডিয়া, বলবে না। ওরে বাবা, ওখানে তো প্রভুদের বিনিয়োগ আছে, বিলিয়ন ডলারের বিনিয়োগ, তাই তো। আমাদের জল আমাদের কাছ থেকে নিয়ে কয়েকশো গুণ বেশি দামে আমাদেরকে বিষ খাওয়ানো হচ্ছে, তাই তো। দেখে নেবেন 1 লিটার পেপসি বা কোক বানাতে কত খরচা পড়ে আর কত দামে বিক্রি করা হয়। আমি কয়েকশো গুণটা আমি একটু মানে রেটোরিক্যালি বলেছি, বেশ গুণ, 10 গুণ, 12 গুণ, 20 গুণ, এই রকম হিসেবে ওরা
আমাদের কাছ থেকে পয়সা তুলে নেয়, আর আমরা বিষ খেতে খেতে স্ট্যাটাসের সেলফি আপলোড করি, তাই তো? আর তাই শুনুন, এই সব প্যানিকবাজিতে কান দেবেন না, ভয় পাবেন না, আমি দায়িত্ব নিয়ে বলছি। ডেঙ্গু বলুন, গ্লোবাল ওয়ার্মিং বলুন, যারা 2-3টে ডোজ নিয়েছেন তাদেরকে নিয়ে আমি ভিন্ন ভিডিও করেছি। তারা প্যানিকগ্রস্ত হবেন না, তাদের মধ্যে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে। ঠান্ডা মাথায় প্রাকৃতিক পদ্ধতিতে সেগুলো মোকাবিলা করুন, সে নিয়ে ভিন্ন ভিডিও রয়েছে আমার। কিন্তু যারা আমার প্রথম থেকেই সহজ অধ্যায় প্ল্যান্ডেমিকের প্রথম থেকেই, তারা তো ব্যাপারগুলো বুঝে গেছেন। তাই প্যানিকবাজি এখন চলবে। ভোটের পরে আমি আগেই বলেছিলাম, ভোটের পরে আর প্যানিকবাজি শুরু হয়ে যাবে। তাই দিল্লিতে গরম, দিল্লিতে তো গরম নতুন নয়, আমি দিল্লিতে যারা থাকেন তাদের কাছে খোঁজ নিয়ে দেখবেন, দিল্লিতে প্রতি বছরই মারাত্মক গরম পড়ে এবং ঠান্ডাও বেশি পড়ে। ওখানকার ওয়েদারটা এক্সট্রিম, নতুন কিছু নয়। তো সেটাকে এখন ওরা ডেটাবাজি করে, প্যানিকবাজি করে এসব ছবি টবি দেওয়া শুরু করবে এবং আপনাদের স্টে হোম স্টে সেফের ব্যাপারটা বলবে, ঘরে বসে থাকুন আর ভাতা নিন, জীবিকা চাইবেন না। এই প্যানিকবাজির অনেক উদ্দেশ্য আছে। জীবিকা থেকে মানুষকে সরিয়ে নেওয়া, ভয় দেখানো, যাতে করে মানুষকে বোঝানো যায় যে মানে এত এত ভাইরাস, এত এত গ্লোবাল ওয়ার্মিং, এত এত ডেঙ্গু, এত এত চিকুনগুনিয়া, এত এত বার্ড ফ্লু, এত এত করোনা, এর মধ্যেও যে আপনি বেঁচে আছেন, এটা আপনার চরম ভাগ্য। চাকরি বাকরি চাইবেন না, জীবিকা চাইবেন না, ভাতা নিন, ভাতা নিন, ভাতা নিন, ঘরে থাকুন, ভাতা নিন, আর অনলাইনে মাল কিনুন, অনলাইনে ডেটা খরচা করুন, আপডেট করতে থাকুন। এই তো, এটাই ওদের বহুদিনের কৌশল, বহুদিন ধরেই ছক ওরা কষেছে, আর এই প্যানিকবাজিতে আমরা পা দিচ্ছি। কেউ কেউ আবার দেখছেন, পোস্ট করেছেন কৃত্রিম সূর্য, বাপরে, চীন কৃত্রিম সূর্য বানিয়ে ফেলেছে। এই কৃত্রিম সূর্যের প্রকোপেই কি এসব হচ্ছে? এসব বিজ্ঞানের মাইলস্টোনকে ভয় পাবেন না। বহু আগেই সোভিয়েত ইউনিয়ন কৃত্রিম চাঁদ বানিয়ে ফেলেছিল, কি নাম বলুন তো, স্পুটনিক। তো সেই চাঁদ কি আমাদের চাঁদকে প্রতিস্থাপিত করতে পেরেছে, রিপ্লেস করতে পেরেছে? সেই চাঁদ কি জোয়ার ভাটা তৈরি করছে? করছে না। এসব মহাজনী চক্র বিজ্ঞানের চরম উন্নতিকে বোঝানোর জন্য, মগজ ধোলাইয়ের জন্য ওরা এরকম মাঝে মাঝে খবর ছাড়ে, বুঝলেন তো? খবর ছাড়ে। চাঁদে গিয়েছিল আমাদের লোকজন, 3জন, এডউইন অলড্রিন, তাই তো, নীল আর্মস্ট্রং। সেটা তো পরবর্তীকালে ওদেরই এক বিজ্ঞানী, তা আমি লিখেছি, দরকার হলে আমি আবার পোস্ট করব, সেটা ভাঁওতা বলে প্রমাণ করে দিয়েছেন, তাই তো। তো তাহলে এরা কেন করে এসব, খবর দেয় কেন? এই বিজ্ঞানের অগ্রগতির খবর কেন দেয়? প্যানিক, মানে আমাদের বিশ্বাস জাগানোর জন্য যে বিজ্ঞান কত এগোচ্ছে, মানে প্রকৃতিকে তুড়ি মেরে, প্রকৃতিকে পদদলিত করে, প্রকৃতিকে হারিয়ে দিয়ে বিজ্ঞানের বিজয় রথ কি তীব্র গতিতে এগিয়ে চলেছে। বাস্তবে কিন্তু কিছুই হয়নি, কি একটু ভাবলেই বুঝতে পারবেন, তাই তো। তো স্পুটনিক কৃত্রিম চাঁদ হলো, স্যাটেলাইট চাঁদ থেকে গেল, এবার কৃত্রিম সূর্য, বা বেশ বেশ, তা কীরকম সেই কৃত্রিম সূর্য চীন বানাচ্ছে? চীন তো আমি আগেই বলেছি এখন মহাজনী চক্র, জায়োনিস্টদের সবচেয়ে বড় প্রথম ঘাঁটি এখন আমেরিকা ছিল। আমেরিকায় এত বিরোধিতা বাড়ছে, হ্যাঁ, রিপাবলিকান পার্টি বিশেষ করে, বা আরও অন্যান্য মানুষ, ওখানকার মানুষ যারা এই প্ল্যান্ডেমিক বিরোধিতায় পথে নেমেছেন, বিশেষ করে ফ্রিডম, কানাডার মতো দেশেও ফ্রিডম পার্টি বলে জনগণ একটা তৈরি করেছেন, তাদের একটা আপলিটিক্যাল মঞ্চ আর কি। তো সেইখান থেকে যেভাবে হুঙ্কার আসছে, কনস্পিরেসি থিওরিজ কোট আনকোট যেভাবে যে সংখ্যায় বাড়ছে, তো তাহলে তো যে হারে এই সংখ্যায় বাড়ছে, তো তাহলে আমরা যদি দেখি যে কি দাঁড়াবে, তাহলে ওরা ভয় পেয়েছে, আমেরিকা ইউরোপকে ভয় পেয়েছে। ভয় পাওয়ার ফলে কি হচ্ছে, ওরা এখন ঘাঁটি বানিয়েছে চীনে। কেন? ওই চীনটা দেখবেন মনের মতো একটা ডিক্টেটরশিপ, সেখানে কোনো একদম মানে ঘরের মধ্যে ঢুকে গুঁজে ভ্যাকসিনটা দেওয়া যায়, প্যান্ডেমিক টিটির দরকার পড়ে না, যেটা ওরা আমাদের দেশে গোটা বিশ্বে লাগু করতে চেয়েছে। চীন তো অটোক্রেটিক স্টেট, আপনারা জানেন, এ নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে। চীন কেন মহাজনী চক্রের, জায়োনিস্ট চক্রের এখন প্রথম পছন্দ হয়ে গেছে
তাই তো? ওরা একসময় ডেমোক্রেসির স্লোগান দিয়েছিল, ডেমোক্রেসির নাম করে ইউরোপ থেকে, সমগ্র বিশ্ব থেকে ডিক্টেটরশিপ এবং মনার্কিগুলোকে, রাজতন্ত্রগুলোকে উৎখাত করেছিল, যেভাবে রাশিয়ার জারকে ওরা উৎখাত করেছে, তাই তো? উৎখাত করেছে যেভাবে ওরা। তো এখন আর ডেমোক্রেসি দিয়ে ওদের চলছে না, ওরা ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট করতে চাইছে, ওটা টোটাল কন্ট্রোল করতে চাইছে। তাই চীন ওদের এখন প্রথম পছন্দ। সেই চীন কি করছে এখন? কৃত্রিম সূর্য নাকি বানিয়ে ফেলেছে বা বানাচ্ছে, বা এরকম প্রজেক্ট আছে ওদের। তা সেই সূর্য কেমন হবে? এই সূর্যের বাইরের তাপমাত্রা কি 6000 ডিগ্রি সেলসিয়াস হবে? হ্যাঁ, আর ইনার যেটা হট, যেটা সেন্টার, সূর্যের কেন্দ্র, তো তার যে তাপমাত্রা, মানে ওদের বিজ্ঞানী আমাদেরকে বলছে আর কি, সেটা হচ্ছে 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। মানে ভাবতে পারছেন, 1,50,00,000,000 সেলসিয়াস সূর্যের যে সেন্টার, তার তাপমাত্রা। তো সেই রকম তাপমাত্রার কৃত্রিম সূর্য কি চীন বানাচ্ছে? বাহ, বানাক দেখি, বানাক, বানিয়ে দেখাক দেখি। প্রশ্ন করুন। এগুলো পুরোটাই ওদের এই যে আসছি এআই রোবট দিয়ে পড়ানো হচ্ছে, কতটা যাবে আমি এ নিয়ে পরে একটা ভিন্ন ভিডিও লাইভ করব, তথ্য সহকারে করব। শুধু তথ্য দিলে কিন্তু হবে না, মূল তথ্যটা কি বলুন তো? বিশ্লেষণ। তথ্য দিয়ে হবে না, একটা তথ্য আপনার সামনে রাখা যেতে পারে, কিন্তু সেটা নিয়ে যদি আপনি না ভাবেন, তার এদিক ওদিকগুলো না ভাবেন, প্রোস অ্যান্ড কনস যদি না ভাবেন, তাহলে কিন্তু আপনাকে সহজেই মুরগি করে দেওয়া যায়। সেটা ওরা করছে, তাই তো? তাই ওরা অশ্বত্থামা হত এইটা বলে, ইটি গজটা বলে না, বা আস্তে করে বলে, বা বলেই না। যুধিষ্ঠির তবুও আস্তে করে বলেছিল, আর আমরা হো হো হয় 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 গেল 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 গেল, তাই তো? করে লাফিয়ে ওঠে। সেই খেলাটাই খেলছে, যেটা গোয়েবলস খেলেছিলেন। হিটলারকেও একই রকমভাবে জায়নিক শক্তি প্রমোট করেছিল আগে। হ্যাঁ, কোথায় আছেন? যাই হোক, এগুলো পরবর্তী অন্য কোনো আলোচনার বিষয়। তাহলে ছোট্ট করে এবার আপনাদের বলি যে এত কিছু ওরা করছে, কৃত্রিম চাঁদ বানিয়ে ফেলেছিল, লাভ হয়নি, ওটা আমাদের এখন ওই চাঁদটাই আছে। আর কি করেছিল? এখন সূর্য বানাচ্ছে, কৃত্রিম সূর্য, বা বেশ। তো এবার বলুন দেখি, তো এত কিছু ওদের বিজ্ঞানের দৌড় হলো, তো একটা কৃত্রিম রক্ত, মানে ল্যাবে রক্ত বানিয়ে দেখাক না। প্রতিবার গরম পড়লেই বিভিন্ন সময়ে রক্তদান মহৎদান করে স্লোগান দিয়ে ক্লাবগুলো মানব সেবায় নেমে পড়ে। এই রক্তদান নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে, তথ্য আছে। এই রক্ত কতটা মানুষের কাজে লাগে, আর কতটা ফার্মালবিকে প্লাজমার যোগান দেয় ব্যবসার জন্য, ব্লাড ড্রাগস তৈরির জন্য। এমনি এমনি রক্তদান মহৎদান, তথ্য দেখে নেবেন, আর রক্তদানের আগে দেখে নেবেন রক্ত আসলে কোথায় যাচ্ছে। যাই হোক, তো তাহলে সেই এত এত উন্নতি, কৃত্রিম সূর্য হয়ে গেল, তাই তো? এআই রোবট হয়ে গেল, বাপ রে বাপ কি উন্নতি! তাহলে মানুষের রক্ত যেটা প্রতি বছর কেন আমাদের দিতে হয় বারবার করে? রক্তের শর্টেজ হয় কেন? বানালেই তো হয়ে যায়। তো সেখানে দেখবেন বলা হয় ল্যাবে এখনও ল্যাবরেটরিতে মানুষের রক্ত বানানো যায় না। বাহ, কেন কেন যায় না? এত তোরা উন্নতি করলি, এই সব করে ফেললি, কৃত্রিম চাপ, কৃত্রিম সূর্য, এআই রোবট, বাপ রে বাপ, সামান্য একটু রক্ত বানাতে পারলি না? একটা জীবাণু বানিয়ে দেখা না। মিউটেট করছিস তোরা, মিউটেশন নাকি তোরা জিন এদিক ওদিক করে, হ্যাঁ তাই তো, বানাচ্ছিস বেরো দাবি। ওটাও একটা প্যানিকবাজি, তাই তো? বাপ রে বাপ, চীনকে কেন্দ্র করেই তো করোনার প্ল্যান্ডেমিক, তাই না? মহাজনী চক্রের এখন মূল ঘাঁটি চীন। তাহলে ল্যাবরেটরিতে রক্ত বানালেই তো ঝামেলা মিটে যায়। তা হচ্ছে না। হচ্ছে কি? হচ্ছে না। আর কি দেখুন, কি টোটাল কন্ট্রোলের একটা মূল বিষয় কি? বায়োমেট্রিক। তো আমাদের চোখ, আমাদের আঙুলের ছাপ কি করে? ওরা একটা প্রযুক্তি তৈরি করেছে মাত্র, বানিয়েছে মাত্র, যা দিয়ে আমাদের স্ক্যান করা যায়, বা আমাদের বায়োমেট্রিকটাকে নেওয়া যায়, রেকর্ড করা যায়, তাই তো? কিন্তু এটা তো প্রকৃতিই বানিয়ে রেখেছে, প্রকৃতিই তো বানিয়ে রেখেছে। সেটাকে
বরং শুধুমাত্র আমরা পড়ছি বা দেখছি, তাই তো? তাহলে কি হলো? এটা কি অভিনবত্ব কিছু হলো? প্রকৃতিকে উল্লঙ্ঘন করে নতুন কোনো আবিষ্কারের কথা হলো? নতুন কোনো আবিষ্কারের কথা হলো? হলো না। তাহলে বেসিক্যালি গভীরে গিয়ে দেখুন যে ওরা যে প্রগতির কথা বলছে সেটা প্রকৃতির মধ্যেই, প্রকৃতির বাইরে নয়। প্রকৃতিকে উল্লঙ্ঘন করে, প্রকৃতিকে পরাজিত করে এক মানুষ কোনো দিন কোনো প্রযুক্তির জন্ম দিতে পারবে না। চ্যালেঞ্জ রইল, পারবে না। করে কমে খাওয়ার জন্য প্রকৃতির রিসোর্সেসগুলোকে ওরা করায়ত্ত করতে পারে, তার জন্য প্যানিকবাজি করে, মগজ ধোলাই করে মানুষকে মুরগি বানাতে পারে, বড় জোরে এই পর্যন্ত। এটা তো গেল বায়োমেট্রিক, রক্তের কথা তো বললাম। আর একটা ছোট্ট উদাহরণ দিই। আচ্ছা, এত টেকনোলজি, এত প্রযুক্তি, তো পাওয়ার সোর্সটা কি মানুষ বানাতে পেরেছে? পারেনি। পাওয়ার সোর্সগুলো কি কি? সেই ফসিল ফুয়েল, প্রকৃতি। পেট্রোলিয়াম, ডিজেল, কয়লা, প্রকৃতি। ফসিল ফুয়েল, বায়ু শক্তি, তাই তো, সেটাও প্রকৃতি। হাইড্রো ইলেকট্রিসিটি, জলশক্তি, সেটাও প্রকৃতি। তাহলে প্রকৃতি থেকেই তো সব কিছু। একটা কিছু বানাও বাবা, দেখিয়ে দাও। আর এই ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি, এটা কি শক্তির উৎস, পাওয়ার সোর্স? মোটেই নয়। তো স্টোর করে, চার্জ করার জন্য। দেখে নেবেন কোত্থেকে চার্জিং পয়েন্টটা কোথা থেকে হবে। সেই ফসিল ফুয়েল, অর্থাৎ সাধারণ মানুষকে কয়লা থেকে, পেট্রোলিয়াম থেকে, ফসিল ফুয়েল ব্যবহার থেকে বঞ্চিত করে পুরোটা ওরা ওদের করায়ত্ত করবার জন্য, ওদের ব্যাটারি গাড়ির জন্য, ওদের জীবনযাপনের জন্য। কারণ প্রাকৃতিক সম্পদগুলোকে মানুষের ব্যবহারের জন্য ওরা রাখবে না, জলই হোক আর কয়লাই হোক, ওরা ওদের করায়ত্ত করছে মাত্র। আর কি নাম দিচ্ছে? পরিবেশ বান্ধব, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, তাই তো? যাতে করে আমরা আরও বেশি দাম দিয়ে ওদের ব্যাটারি গাড়িটা কিনি আর ভাবি, আহা কি মহৎ কাজ করছি, পরিবেশের কথা ভাবছি, পরিবেশের জন্য মহৎ কাজ করছি, দুটো পয়সা বেশি দিয়েই গাড়িটা কিনলাম না হয়। কিন্তু এরা যারা এই ফাঁদে পা দিচ্ছেন, ব্রেন ওয়াশড মুরগি যারা, তারা কিন্তু ভাবছেন না যে সেই গাড়িটা যে চার্জ দেওয়া হবে, সেই শক্তিটা, সেই পাওয়ার সোর্সটা কোথা থেকে আসছে। আর এই ব্যাটারিটা যে কত বিপজ্জনক বর্জ্য, এ নিয়ে পরবর্তী, আমার আগেও লাইভ আছে, পরবর্তীকালে আরও লাইভ করব। আগে ইউটিউবে ভিডিও রয়েছে এই ব্যাটারি চালিত গাড়ি নিয়ে। তো তথ্য তো নতুন তথ্য প্রতি মুহূর্তেই আসছে, গবেষণা হচ্ছে, আরও একটি ভিডিও বলার ইচ্ছে রইল। তো যাই হোক, তো এই যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি, এই ব্যাটারি বর্জ্য পরিবেশের কত বড় ক্ষতি করতে পারে। যদিও আমি বারবার করে বলি, পরিবেশের ক্ষতি করার ক্ষমতাও আমাদের নেই, ভালো করার ক্ষমতাও আমাদের নেই। কিন্তু ওরা যে অর্থে পরিবেশের ক্ষতি বলে, সেই অর্থে পরিবেশের কত বড় ক্ষতি এটা হতে পারে এই লিথিয়াম ব্যাটারি বর্জ্য আগামীতে যেটা হতে চলেছে। কারণ এই ডিজেল কার, ফসিল ফুয়েল ড্রিভেন কারগুলোকে আস্তে আস্তে ফেজ আউট করা হবে, না হলে মানে নিষিদ্ধ ঘোষণা করা হবে। নইলে তো ব্যাটারি চালিত গাড়ি কেউ কিনবে না, তাই নয় কি? কিনবে না স্বাভাবিকভাবেই। এই কারণেই দেখবেন এই একই রকমভাবে, একই কায়দায় ল্যাব মিটকে প্রমোট করতে গেলে, কর্পোরেট ফ্রোজেন মিটকে প্রমোট করতে গেলে, হাঁস মুরগিকে, মানুষের বা পশু পাখিকে, গরুকে, ছাগলকে মানুষের আওতার বাইরে নিয়ে যেতে হবে, দাম হত্যা করে বিলুপ্ত করে দিতে হবে, বা যাতে করে দাম এত বাড়ে মানুষ বাধ্য হয়ে ওদের ল্যাব মিট কিনতে বাধ্য হয় বা ভয়ে, প্যানিকে। এই কারণেই তো এই বার্ড ফ্লুর গল্প আসছে। আমিও সেখানে এখনও যাইনি। তাহলে এইভাবে ওরা প্যানিক বিস্তার করছে। মূল যে বিজ্ঞানের আমাদের দেখবেন গভীরে গেলেই বুঝতে পারবেন, বেসিক্যালি কিচ্ছু বদলায়নি। মানুষ এখনও জন্মায়, এখনও মরে, বরং এখন আরও আগে মরছে, অসুস্থ হয়ে আরও বেশি অসুস্থ হচ্ছে। আগে তবু মানুষ অনেক কম অসুস্থ হতো, তাই নয় কি? এখন আরও বেশি অসুস্থ হচ্ছে। তাহলে ওরা কি করলো আমাদের জন্য? কি করলো বলুন দেখি, কি হলো? স্বাস্থ্যের ক্ষেত্রে যেহেতু ভিডিওটা আমি স্বাস্থ্য সংক্রান্ত বলছি, হ্যাঁ, আরাম দিয়েছে, ভোগ বিলাস, ঠিক আছে,
টেলিভিশন দেখছেন, ওয়েব সিরিজ দেখছেন, ভালো কথা, কিন্তু এগুলো কি প্রকৃতিকে চ্যালেঞ্জ করে? না না না, প্রকৃতির সঙ্গে তাল মিলিয়েই চলতে হচ্ছে, উপায় নেই। তাই হার্প নিয়ে হ্যাঁ কিছুটা মডিফিকেশন ওরা করতে পারে, ক্লাউড সিডিং করতে পারে। ক্লাউড সিডিং তো অনেক পুরনো, আমি দ্বিতীয় খণ্ডে তথ্য দিয়ে লিখেছি, ভিয়েতনাম যুদ্ধের সময় ক্লাউড সিডিং করা হয় প্রথম। তো এই পর্যন্তই। কিন্তু প্রকৃতিকে পুরোটাই বদলে দিয়ে পুরোটাই কন্ট্রোলে করার ক্ষমতা হার্পের আছে? না, নেই, আমি বিশ্বাস করি না। ওই প্যানিকবাজি আছে। তো আমাদের মধ্যেই অনেকে যারা এই প্যানিকগুলোতে কিন্তু তারা না বুঝে পা দিচ্ছেন, তাদের বলবো প্রকৃতিতে বিশ্বাস রাখুন। প্রকৃতির মূল যে সিস্টেম, ন্যাচারাল সিস্টেম, তাকে ব্যাহত করা, বিঘ্নিত করে নিজেদের মতো করে চালিত করার ক্ষমতা মনুষ্য পুঙ্গবের নেই, সে যত বড় শক্তিশালী হোক না কেন। এটা আমার উপলব্ধি। দেখতে থাকুন। তো যাই হোক, এবার প্রসঙ্গে আসি, যে প্রসঙ্গে আমি মূল প্রসঙ্গ আর কি, এটাও গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, কারণ এই গরমের চক্কর, ডেঙ্গুর চক্কর এগুলো শুরু হবে আরও বেশি করে। এখন বাড়ি বাড়ি চেক করা হবে, ভয় দেখানো হবে, ফ্রিজের জলও দেখতে চাইবে, দেখবেন ফ্রিজে জমা জল আছে কিনা বা টবে জমা জল আছে কিনা। কারণ 2026-এ একদম কোনো সন্দেহ নেই যে ভ্যাকসিন আসছে, ইতিমধ্যেই প্রি অ্যাপ্রুভড হয়ে গেছে বেশ কিছু ভ্যাকসিন, তাই প্যানিক বিস্তার চলবে। তো প্রশাসনকে কাজে লাগানো হবে। আমি এ নিয়ে ভিন্ন ভিডিও করব, আপনাদের তৈরি হতে হবে এগুলো নিয়ে, যদি আপনারা ইনফর্ম কনসেন্টে বিশ্বাস রাখেন। তো যাই হোক, এই যে বার্ড ফ্লু যে মূল বিষয়, আমেরিকা ইউরোপের অনেকেই যারা ব্যাপারগুলো বুঝতে পেরেছেন, তারা এই বার্ড ফ্লুকে কী বলছেন বলুন তো? কোভিড ফর চিকেন্স, মুরগির জন্য কোভিড। মানে এতদিন যেটা কোভিড মানুষের জন্য হয়েছে, এবার মুরগির জন্য হচ্ছে। এবং তারা কি বলছে? তারা পরিষ্কারভাবে এরা বলেই দিচ্ছে যে ল্যাব মিটকে প্রমোট করা এবং কালিং করে, মানে কালিং মানে কি বলুন তো? সায়েন্টিফিক কিলিং, CULLING, কালিং। দেখবেন আমাদের কেরালাতেও এরকম হাঁস হত্যা, মুরগি হত্যা শুরু হয়ে গেছে। এই কালিং করে কি হবে? এই যে মিলিয়ন মিলিয়ন মুরগি, চিকেন আমেরিকায় হত্যা করা হচ্ছে, ওরা যে তথ্য দিচ্ছে ওদের মিডিয়াতে আমরা পাচ্ছি। তাহলে এই যে এত এত চিকেন বা পাখিকে হত্যা করা হচ্ছে, ইতিমধ্যে তো গরুকেও হত্যা করা হয়েছে কালিং, কারণ গরুর রক্তেও পাওয়া, মানে গরুর দুধেও পাওয়া গেছে। তো বার্ড ফ্লু ভাইরাস এই প্রথম এসব পাওয়া যাচ্ছে, এবং দুজন বা এরকম 2-3 মানুষের মধ্যেও সংক্রামিত হয়েছে এই বার্ড ফ্লু ভাইরাস। তো এরকম ওরা দাবি করছে। তো সুতরাং ওরা মেরে ফেলছে। কেন মেরে ফেলছে? ওই যে সংকট তৈরি হবে, যত পশু পাখি হত্যা করা হবে ভাইরাসের ভয় দেখিয়ে বিজ্ঞানের নামে। যে কেন কালিং হচ্ছে? যে ছড়াবে বলে, তাই তো? ছড়াবে বলে কালিং হচ্ছে, হত্যা করা হচ্ছে। আসল উদ্দেশ্য কি? যত হত্যা করা হবে তত মাংসের দাম বাড়বে, আর তখন ওরা ল্যাব মিটটাকে সামনে আনবে অপশন হিসেবে, যে আমরা সস্তায় দিচ্ছি, বা কর্পোরেট মিটকে ওরা সামনে আনবে সস্তা হিসেবে, চিপ অপশন হিসেবে, যেটা ফ্রোজেন মিট। এখনও তো অনেক মানুষ ইউরোপ আমেরিকায় যাদের পক্ষে সম্ভব, যারা এখনও কিন্তু বুচারি চালান, তারা কিন্তু এখনও, বিশেষ করে ওখানকার ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আমি জানি বিশেষ আমেরিকাতেও, ইউরোপেরও কোনো কোনো জায়গায়, বিশেষ করে রাশিয়া, রোমানিয়া, এসব জায়গায় তারা কিন্তু এখনও পশু কেটেই বিক্রি করে। যদিও সংখ্যাটা অত্যন্ত কম, কতিপয়, পাওয়া যায় না বললেই চলে, কিন্তু আছে, টিম করে হলেও টিকে আছে। এবং শুধু তাই নয়, গরুর দুধ আমেরিকাতেও এখনও মিল্ক, আমি আগের ভিডিওতে বলেছি, এই মুহূর্তে সেটা বাড়তে 1% থেকে বেড়ে 4.4% হয়ে গেছে। মানুষ তারা মিল্ক খাচ্ছেন, অর্থাৎ গোয়ালার কাছ থেকে দুধ নিয়ে তারা দুধ খাচ্ছেন। এটা কিন্তু কর্পোরেটের কপালে ভাঁজ ফেলেছে, তাই ওরা উঠে পড়ে লেগেছে এই বার্ড ফ্লুর প্যানিক তৈরি করতে। এবার প্রশ্ন করুন, ওরাই তো আবার বলছে যে মুরগির মাংস 70 ডিগ্রি সেলসিয়াস উত্তাপে রান্না করলে ভয় নেই, তাই তো বলে তো ওরা। তো আমরা যে পদ্ধতিতে রান্না করি তাতে 70 ডিগ্রি বহু আরামসে ছাড়িয়ে যায়, তাই তো? আরামসে ছাড়িয়ে যায়। তো তাহলে এত এত মুরগি হাঁসকে হত্যা না করে ওরা বলতে পারে যে, এই তত্ত্বই তো দিতে পারে যে না, কোনো চিন্তা নেই, আপনারা একটু ভালো করে
হিট করে ফুটিয়ে গরম করে ভালো করে রান্না করে খান, মিটে যায়। তা করলে তো হবে না, কি মুশকিল। প্যানিকবাজি করতে হবে তো। ওদের উদ্দেশ্য তো আসলে মানুষকে খাওয়ানো নয়, মানুষকে খাদ্য থেকে বঞ্চিত করে, প্রকৃতির খাদ্য থেকে, প্রকৃতিজাত খাদ্য থেকে বঞ্চিত করে মানুষকে ওদের খপ্পরে নিয়ে আসা, যাতে করে প্রতি মাসে যা কিছু আপনি জীবনযাপনের যা কিছু খাবেন, যা কিছু কিনবেন, জামা কাপড় থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে ওষুধপত্র থেকে শুরু করে সব কিছু ওদের কাছ থেকেই আপনি কিনতে বাধ্য থাকবেন। অর্থাৎ টোটাল কন্ট্রোল রেজিম, অর্থাৎ কর্পোরেটের কাছ থেকেই আপনি কিনতে থাকবেন। স্বাধীন ছোট ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, সেলফ এমপ্লয়মেন্টকে ওরা বিনাশ করে দেবে, শেষ করে দেবে, ধ্বংস করে দেবে। ওরা তো এটাই চাইছে, আর আমরা না বুঝে সেই ফাঁদে পা দিচ্ছি। বেশ, এবার আসুন বার্ড ফ্লু এর গল্প। তা বার্ড ফ্লু কোন সালে মোটামুটি জানা গেল বলুন দেখি? বার্ড ফ্লুর ব্যাপারটা বেশি দিনের কথা নয়, কিন্তু এই 1997-98 সালের কথা। আগে হ্যাঁ বার্ড ফ্লু, তার আগে কিন্তু ওটাকে কেউ ডিসকভারি করেনি, মানে ওই সময় ওটা আবিষ্কার করা হলো বার্ড ফ্লু। H5N1, H5N1, H5, সুন্দর টার্মগুলো ওরা বের করে বলুন দেখি, একেবারে মগজে কিলবিল 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 করতে থাকে। এটা কিন্তু একটা মাইন্ড গেম, টার্মিনোলজি, তাই তো? আগে হ্যাঁ, খাবার দাবার থেকে শুরু করে দেখবেন 5 স্টার হোটেলের ব্র্যান্ডিং, যে খাবারটা আপনি বাড়িতে বানিয়ে দিতে পারেন অনায়াসে, সেটাকে ব্র্যান্ডিং করে গার্নিশ করে কোন জায়গায় দিয়ে চলে যায়, বাপ রে বাপ, আপনার কি মনে হয় বলুন তো? মনে হয় স্বর্গে আছি, তাই নয় কি? এটাই তো কায়দা। তো যাই হোক, শুধু বার্ড ফ্লু নয়, দেখুন খেয়াল করে ওই একই সময়ে প্রায় 98-99 সালে আরও একটি ভাইরাস ওরা আবিষ্কার করে, ডিসকভার করে, ওদের ভাষায় আইসোলেট করে। কি নাম? নিপা ভাইরাস। আগে হ্যাঁ, এবার খেয়াল করে দেখুন তো, এই যে ভাইরাসের খেলাটা, বার্ড ফ্লু, নিপা, ডেঙ্গু, এই যে শুধুই ভাইরাস, এটা কোন সময়ে আমরা বেশি বেশি করে পাচ্ছি? আগে তো আমাদের বাবাদের সময়, কাকাদের সময় এত এত ভাইরাসের গল্প আমরা জানতাম না, মিডিয়াও আমাদের বলেনি। হঠাৎ করে এত ভাইরাস বাড়লো কেন পৃথিবীতে? বাড়লো না বাড়ানো হলো? কোনো পরিকল্পনাকে রূপ দেবার জন্য, জায়নের ছককে রূপ দেবার জন্য? আপনারা ভাববেন না হঠাৎ করে জায়নির শক্তি উত্থানের পর থেকে, রথচাইল্ডের উত্থানের পর থেকে আমরা দেখতে পাচ্ছি আমেরিকান রেভলিউশন, জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে, ফ্রি ম্যাসন ছিলেন জর্জ ওয়াশিংটন, এবং আমেরিকান ইন্ডিপেন্ডেন্স সনদে যারা সই করেছিলেন তাদের মধ্যে 13 জন ছিল ফ্রি ম্যাসন। তথ্য আছে, দ্বিতীয় খণ্ডে লিখেছি, অমৃত শপথের দ্বিতীয় খণ্ডে। ফ্রি ম্যাসন কারা, ইলুমিনাটি কারা, কী উদ্দেশ্যে তাদের জন্ম হয়েছিল, কেন, পৃথিবীর আর্থসামাজিক কন্ট্রোল নেওয়ার জন্য, সে তথ্য দিয়েছি। তাহলে ওই সময় থেকে দেখবেন যত পৃথিবীতে আবিষ্কার বলুন, যা কিছু ঘটেছে সবগুলোকে কিন্তু সন্দেহের চোখে দেখবেন, আগেরগুলোকে নয়। আগেরগুলো নিয়ে ভাবতে পারেন, কিন্তু সন্দেহের চোখে দেখবেন এই সময়ের পর থেকে। অনেকে সেটা গুলিয়ে ফেলেন, কনফিউজড হয়ে যান যে কোন সময়টাকে ধরবেন। রথচাইল্ডের ব্যাংকিং ব্যবস্থা যখন থেকে শুরু হলো, ইনভেস্টমেন্ট ব্যাংকিং, পৃথিবীর ফাদার অফ ইনভেস্টমেন্ট ব্যাংকিং বলা হয় মায়ার রথচাইল্ডকে, যখন থেকে শুরু হলো, অর্থাৎ ওই যে সময়টা 1770 বা এরকম সময়ে আমরা দেখতে পাচ্ছি, অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ থেকে তার উত্থান, এবং যার পরিণতিতে আমরা দেখতে পাচ্ছি আমেরিকান ইন্ডিপেন্ডেন্স, যেটা জায়নিস্ট ফান্ডিংয়ে হয়েছিল, এবং ফরাসি বিপ্লব, ফ্রেঞ্চ রেভলিউশন। দ্বিতীয় খণ্ডে তথ্য দিয়েছি রীতিমতো, সেখানে ওই মনার্কিকে উত্থান শেষ করে দেওয়া হয়েছিল ডেমোক্রেসির নামে, ডেমোক্রেসি, ফ্রেটার্নিটি ইত্যাদি ইত্যাদি। আসলে বুর্জুয়া শক্তি, জায়নিস্ট শক্তি, তারা ধনী হয়ে তাদের তাদের ধন সম্পত্তি বুক ফুলিয়ে দেখাতে পারছিল না, ইনভেস্ট করতে পারছিল না, কারণ রাজার চাইতে ধনী হলে তো মুশকিল। তো এখন দেখুন আদানি আম্বানি থেকে শুরু করে রকফেলার, বিল গেটস বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। রাজাগুলোর মানে এখন তো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হাঁ করে তাকিয়ে দেখে। রাজতন্ত্র হলে কি রাজাকে নিয়ন্ত্রণ করা যেত? রাজার চেয়ে ধনী হওয়া যেত?
ট্যাফু করা যেত, গদ্দান চলে যেত। তাই রাজার চাইতে ধনী হতে হবে। রাজাকে নিয়ন্ত্রণ মানে, রাজা তো এখন নেই, মানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে নিয়ন্ত্রণ করতে হবে। আর এই কারণেই ওরা মনার্কিকে উৎখাত করেছিল। তাই ষোড়শ লুইয়ের ফরাসি বিপ্লবের মাধ্যমে ষোড়শ লুইকে শেষ করা হয়েছিল। আমি কিন্তু এটা বলছি না যে মনার্কি মানেই সুন্দর স্বর্গ, তা নয়। কিন্তু সিস্টেম, রাজতন্ত্রের অনেক ত্রুটি ছিল। কিন্তু ওরা যেভাবে প্রচার করে ষোড়শ লুই অত্যাচারী রাজা ছিলেন, মোটেই নয়। ষোড়শ লুই লকমেকার কিং বলা হতো। তিনি উদাসীন ছিলেন বলতে পারেন, কিন্তু অত্যাচারী ছিলেন না। তিনি তালাচাবি নিয়ে ব্যস্ত থাকতেন, জানেন তো, তিনি তালাচাবি তৈরি করতেন। অন্য রকমের ক্রিয়েটিভিটি, ভাবুন বেচারা ষোড়শ লুই। আর মেরি আন্তোনেটকে নিয়ে তো অনেক রকম গুজব আছে, আমি আগের ভিডিওতে বলেছি, অমৃতস্বপত্য দ্বিতীয় খণ্ডেও বলেছি। ম্যারি আন্তোয়ানেটকে কীভাবে ভিলিফাই করা হয়েছিল, কীভাবে খলনায়িকা প্রমাণ করা হয়েছিল, চেষ্টা করা হয়েছিল। সাধারণ মানুষ এটা জানেন না, না? তো যাই হোক, এবার আমরা যদি আর একটু গভীরে যাই, দেখব ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আমরা হেলথ অর্গানাইজেশন বলে, কত সালে প্রতিষ্ঠা হলো? 1948 সালে। তারপর থেকেই কিন্তু এই ভাইরাস বাজিগুলো সামনে এসেছে বেশি করে। কিন্তু ওরা প্যানিক তৈরি করতে পারেনি। কেন পারেনি আসছে। প্রথমে দেখুন, আমরা দেখতে পাচ্ছি হু প্রতিষ্ঠার 1 বছর আগেই 1947 সালে রকাফেলার ফাউন্ডেশন একটি ভাইরাস আবিষ্কার করে। কি বলুন তো? জিকা ভাইরাস। আগে, হ্যাঁ, কোথায় আছেন? ঠিক 1 বছর আগে, মানে ওই সময় কর্মকাণ্ডগুলো ওরা গোটাচ্ছে। জিকা কি? ওই কোন মশা ছড়ায়? ওই তো এডিস ইজিপ্টি। এডিস ইজিপ্টি 3টে নাকি রোগ ছড়ায়, 3টে ভাইরাস ঘটিত রোগ ছড়ায়। কি ভাইরাস আছে তাদের মধ্যে? জিকা, জিকা আর চিকুনগুনিয়া এবং ডেঙ্গু। আগে, হ্যাঁ, এটা হচ্ছে এডিস ইজিপ্টি ছড়ায়। তো তাহলে জিকা কোন সালে আবিষ্কার হলো? 1947 সালে। কারা করলো? রকাফেলার ফাউন্ডেশন। ভাবুন, হ্যাঁ, এরাই তখন ফান্ডিং করতো ভাইরাস আবিষ্কারের জন্য। ফান্ডিং ডাইরেক্টলি রকাফেলার ফাউন্ডেশন। তার পরবর্তীকালে ওরা যখন বোঝে যে না, লোকজন ধরে ফেলছে, তাই ওরা নামগুলোকে আড়াল করার জন্য ওরা বিশ্ববিদ্যালয় তৈরি করা শুরু করে। হপকিন্স ইউনিভার্সিটিকে ফান্ডিং করে, তাই তো? এরকমভাবে ওরা ফান্ডিং করে এবং বিভিন্ন রকমের বিশ্ববিদ্যালয় তৈরি করতে থাকে, গবেষণা কেন্দ্র তৈরি করতে থাকে। আড়াল থেকে ওরা ফান্ডিং করে কন্ট্রোল করতে থাকে। তাই আমরা দেখতে পেলাম সেই সময়। আর ডেঙ্গু কোন সালে? 1943 সালে ডেঙ্গু। জাপানের 2 বিজ্ঞানী ডেঙ্গুকে নাকি আইসোলেট করে। বেশ ভালো কথা। তো কিন্তু ডেঙ্গু, জিকা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ঠিক দেখবেন তৈরি হচ্ছে ঠিক আগেকার সময়গুলোতে। এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি 1990-এর দশকের সময়, বিশেষ করে সার্স, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম, মার্স, মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম, ডেঙ্গু, নিপা, জিকা, বার্ড ফ্লু, H5N1 দেখেন পর আসতে শুরু করলো এবং প্যানিকবাজি শুরু হলো। কেন হলো? আগে তো প্যানিকবাজি হয়নি। জিকা তো 47 সালে আবিষ্কার হয়ে বসেছিল, ডেঙ্গু তো 1943 সালে আবিষ্কার হয়ে বসেছিল, তাই তো? তাহলে তখন তো আমরা জিকার নাম শুনিনি, আমার বাবা কাকাও শোনেননি। তখন জিকা কোথায় ছিল? ঘাপটি মেরেছিল। গ্লোবাল ওয়ার্মিং কোথায় ছিল? ঘাপটি মেরেছিল। তাই দেখবেন এই গ্লোবাল ওয়ার্মিংয়ের তত্ত্ব এবং এই ভাইরাসগুলোর বাইরে এনে প্যানিকবাজি শুরু হলো কখন? যখন পৃথিবীর শক্তির ভর কেন্দ্রটা নষ্ট করা হলো। কে ছিল? সোভিয়েত ইউনিয়ন ছিল আগে। হ্যাঁ, স্ট্যালিনের সোভিয়েত ইউনিয়ন, লেনিনের নয়। কিন্তু লেনিন জায়নিস্ট শক্তির মদতেই, জেকব শিবদের মদতেই ক্ষমতায় এসেছিলেন। পরবর্তী বইতে একেবারে তথ্যসহ উল্লেখ থাকছে। কিন্তু স্ট্যালিন অন্য রকম ছিলেন এবং তথ্য বলছে হিটলার যত ইহুদি নির্যাতন করেছিলেন সেটা অনেকটাই বানানো। পরবর্তীকালে প্রমাণ হয়েছে, 2য় খণ্ডে রেখেছি। এবং অনেকেই প্রশ্ন তুলেছেন যে গ্যাস চেম্বারে আদৌ ইহুদি হত্যা করা হয়েছিল কিনা, প্রশ্ন করেছেন অনেকে।
প্রশ্ন তুলেছেন এবং সদুত্তর দেওয়া যায়নি, কারণ সেই গ্যাস চেম্বারগুলো ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্টদের জন্য বন্ধ, সেখানে ঢুকতে দেওয়া হয় না, ওরাই কবজা করে রেখেছে। তো যাই হোক, তার চাইতে একদম তথ্য প্রমাণ আছে স্টালিন, জোসেফ স্টালিন কিন্তু অনেক বেশি অ্যান্টিসেমিটিক ছিলেন, অর্থাৎ ইহুদি বিদ্বেষী ছিলেন, এবং বহু ইহুদি নির্যাতনের প্রমাণ দলিল তার সময়ে আছে। তাই স্ট্যালিনকে কিন্তু জায়নিস্ট শক্তির চরম অপছন্দ ছিল। তাই লেনিনও কিন্তু ইচ্ছে করে ঠিক করে রেখেছিলেন যে ট্রটস্কিকে তার উত্তরাধিকারী করে যাবেন। ট্রটস্কি ইহুদি, ট্রটস্কি। লেনিনও হাফ ইহুদি, মায়ের দিক থেকে ইহুদি ছিলেন, আর কার্ল মার্কস তো ইহুদি, আপনারা জানেন। কি অদ্ভুত না, এগুলো সব কাকতালীয় ব্যাপার, কি কোইন্সিডেন্স, এ মিয়ার কোইন্সিডেন্স? আমি তো মনে করি না। ফান্ডিং করা জেকব শিপ, তিনিও ইহুদি। বলশেভিক পার্টির নেতা, সর্বময় কর্তা লেনিন, তিনিও ইহুদি মায়ের দিক থেকে, তথ্য তাই বলছে। এবং তার সেকেন্ড ইন কমান্ড ট্রটস্কি, লিও ট্রটস্কি, তিনিও ইহুদি। যিনি ফান্ডিং করছেন জেকব শিপ, তিনিও ইহুদি। তিনি শুধু একা নন, আরও অনেকে, জায়নিস্ট শক্তি। তথ্য আছে। এগুলো ঘটনাচক্রে ঘটেছে, ঘটেনি, এগুলো কাকতালীয় নয়, এগুলো পরিকল্পিত। তো যাই হোক, এই সব নিয়ে কোনো লেখক সাহিত্যিক আমাদের দেশে কোনো উচ্চবাচ্য, শুধু বাংলায় নয়, কোনো বাংলার বাইরেও কোনো লেখক সাহিত্যিক এসব নিয়ে উচ্চবাচ্য করছেন কিনা আমার জানা নেই। করা উচিত ছিল অনেক আগে থেকেই। যাই হোক, এখন আমরা শুরু করেছি। আমি কিন্তু বলছি বলেই নয়, আপনারা তথ্য দেখে নেবেন, ভাববেন যে হঠাৎ করে এত ভাইরাস কেন এলো, কিভাবে এলো। সেই স্ট্যালিনের সোভিয়েত ইউনিয়ন পরবর্তীকালে আস্তে আস্তে সিআইকে কাজে লাগিয়ে এবং ভেতরে বিক্ষোভ তৈরি করে গর্বাচভকে আনা হলো শেষ পর্যন্ত। গর্বাচভকে আগে, হ্যাঁ, ক্রুশ্চেভের সময়ও পারা যায়নি, নিকিতা ক্রুশ্চেভের সময়ও হয়নি, করা যায়নি, ব্রেজনেভের সময়ও করা যায়নি। প্রসেস চলছিল, প্রক্রিয়া চলছিল, তখন কোল্ড ওয়ার চলছিল। কোল্ড ওয়ার মানে কি? ঠান্ডা লড়াই, কারণ দুটোই পারমাণবিক শক্তি, মুখোমুখি যুদ্ধ হওয়া, সম্মুখ সমর হলে পৃথিবীর রসাতলে যাবে। তাই বিভিন্ন রকমভাবে এমবার্গো তৈরি করে, অর্থনৈতিক বিধিনিষেধ, ট্রেড বিধিনিষেধ, ওদিকে নেটো, আমেরিকার নেটো যুদ্ধ জোট, অপরদিকে সোভিয়েত ইউনিয়নের যুদ্ধ জোট ওয়ারশ, এইভাবে একটা ঠান্ডা লড়াই চলছিল। আর্মস রেস হতো তখন চলছিল, আপনারা জানেন, মহাকাশ লড়াই, তাই তো? তখন যদি প্যানিক তৈরি করা যেত, চেষ্টা হতো, সোভিয়েতের যে দেশগুলো, সমগ্র পূর্ব ইউরোপ তথা আরও যে সোভিয়েতপন্থী দেশগুলো, তারা সেখানে প্যানিকবাজি মানত না, কারণ সেখানে জায়নিস্ট শক্তির ক্ষমতাই ছিল না, এখতিয়ারই ছিল না, পারেনি। এমনকি করোনা প্যান্ডেমিকের সময় আমরা দেখতে পাচ্ছি নর্থ কোরিয়াতে ওরা প্রথম দিকে পারেনি, পরে চীনের চাপে নর্থ কোরিয়া বাধ্য হয়ে হাঁটু গেড়ে বসলো, হ্যাঁ আমাদেরও করোনা আছেই, স্বীকার করলো। কিন্তু আফ্রিকা পারেনি, সেখানে ওই যে শিক্ষার মগজ ধোলাটা হয়নি বেশি, আফ্রিকান মানুষরা অশিক্ষিত তথাকথিতভাবে, আর তাই তারা এইসব ভয় পায়নি। আর মাগোফুলিদের মতো তো নেতা ছিলেনই সেখানে, কিন্তু মাগোফুলির চাইতে বড় আমি বলবো কারণ হচ্ছে তথাকথিত অশিক্ষিত জনতা। শিক্ষার বিস্তার যেখানে ঘটেনি সেখানে মগজ ধোলাই হয়নি, আর সেখানে করোনার প্যানিক হয়নি, ডেঙ্গুর প্যানিকও হবে না, কোনো প্যানিকই কাজ করবে না। করবে কি? প্যানিক হতে গেলে, ভয় পেতে গেলে শিক্ষা লাগে। কোন শিক্ষা লাগে? ওদের শিক্ষা লাগে, জায়নিস্ট শিক্ষা লাগে। প্রকৃত শিক্ষা পেলে তো আবার আপনি সাহসী হবেন, মানুষের পাশে দাঁড়াবেন, কেউ পাশের বাড়িতে কাশলে উল্টে তার সেবায় এগিয়ে যাবেন। কিন্তু আপনি যদি ওদের শিক্ষায় শিক্ষিত হন, তাহলে আপনি ভয় পেয়ে দরজা জানলা দুটোই বন্ধ করে দেবেন, তাই তো? এই হলো শিক্ষার ফারাক, প্রকৃত শিক্ষার ফারাক আর জায়নিস্ট শিক্ষার ফারাক। ওরা শিক্ষা দেয় ওদের স্বার্থ, ওদের প্যানিকবাজিকে সফল করবার জন্য, সেই লক্ষ্যেই ওরা এগিয়ে চলেছে। তাহলে দেখুন, সোভিয়েত ইউনিয়নের পতন হলো, গর্বাচভকে নোবেল পুরস্কার দেওয়া হলো, কারণ গর্বাচভ সোভিয়েত ইউনিয়নকে ভেঙে দিলেন। কিভাবে ভাঙলেন? গ্লাসনোস্ত এবং পেরেস্ত্রয়িকা নামক দুটি সংস্কার কর্মসূচি বা রিফর্ম কর্মসূচির মাধ্যমে।
পেরেস্ট্রোইকা মানে কি পুনর্গঠন, রিকনস্ট্রাকশন। গ্লাসনোস্ট মানে কি খোলামেলা, মানে খুলে দেওয়া হলো, আগের মতো আর ঘেরাটোপ থাকবে না, মুক্ত হয়ে গেল সোভিয়েত ইউনিয়ন। এইভাবে ওর নীতির মাধ্যমে দেখা গেল সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল এবং 15টি রাষ্ট্র তৈরি হয়ে গেল। সোভিয়েত ইউনিয়নের পতন কোন সালে হলো? 1991 সালে। এবং তার পরপরই আমরা দেখতে পেলাম জার্মানির, পশ্চিম জার্মানি পূর্ব জার্মানির যে বার্লিন ওয়াল ছিল সেটাও ভেঙে দেওয়া হলো এবং জার্মানি এক হয়ে গেল। বেশ ভালো কথা। অর্থাৎ ঠান্ডা লড়াইয়ের পরিসমাপ্তি ঘটল। ভালো কথা। ঠান্ডা লড়াই তো ভালো নয় না, পৃথিবী সুন্দর হোক, যুদ্ধ কেন, ঠান্ডাই হোক আর গরম হোক, কিন্তু তাতে করে কি পৃথিবীতে মঙ্গল হলো, সাধারণের মঙ্গল হলো? না 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 না। যেটা ওরা করতে পারেনি, টোটাল কন্ট্রোলের খেলাটা ওরা যেটা খেলতে পারেনি, সেটা ওরা শুরু করলো। কিভাবে? এতদিন সোভিয়েত ইউনিয়নের বাধা ছিল, রাষ্ট্রের বাধা ছিল, রাষ্ট্রগুলো ওই সোভিয়েত ইউনিয়নের অধীনে ছিল, তাই তো? যারা এই ক্যাপিটালিস্ট অর্থনীতির পাল্টা একটা অর্থনীতি তৈরি করতে পেরেছিল, তাদের মতো করে সক্ষম হয়েছিল। সোশ্যালিস্ট ইকোনমি সে যেমনই হোক, সেটাও নিচ্ছিদ্র কিছু নয়, কিন্তু করেছিল, পাল্টা চ্যালেঞ্জ হিসেবে করতে পেরেছিল। আর এই কারণেই কিন্তু সেখানে খোলা বাজারের ব্যাপারটা ছিল না, ক্যাপিটালিস্ট ইকোনমির ব্যাপার ছিল না বলে ওরা পারেনি। তো যেই ভেঙে পড়লো, বাজার খুলে গেল, গোটা পৃথিবীটাই বাজার হয়ে গেল। আমরা দেখতে পেলাম রাশিয়াও ধনতান্ত্রিক দেশ হয়ে গেল। পুটিন সে তো আবার সবার আগে ভ্যাকসিন তৈরি করে ফেলল, তাই তো? স্পুটনিক, চাঁদের মতো করে, ওটাও তো প্রথম কৃত্রিম চাঁদ হচ্ছে স্পুটনিক, তাই তো? যাই হোক, তারপরে দেখুন কি কি হতে শুরু করলো। এটা আগে কখনো ভাবা যায়নি। গোটা পৃথিবীকে ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট করবার লক্ষ্যে প্যানিকবাজি তৈরি হয়ে গেল। একটার পর একটা ভাইরাস আসা শুরু করলো। সার্স এলো, মার্স এলো, বার্ড ফ্লু এলো, তাই তো? ডেঙ্গুকে আবার ফিরিয়ে আনা হলো। 43 সালের ডেঙ্গু চাপা পড়েছিল। জিকা ভাইরাস ফিরে এলো। 1947 সালের রকফেলার ফাউন্ডেশনের আবিষ্কৃত জিকা ভাইরাস, সেটা ফিরে এলো। দেখুন, সব 90-এর দশক থেকে। আর কি এলো? সোয়াইন ফ্লু এলো, ভারতেও এসেছিল। এগুলোর অনেকগুলো ভারতেও এসেছিল, তাই তো? যেখানে যেখানে ওরা বাজার পাবে। এবং শুধু তাই নয়, হুকে কাজে লাগিয়ে বার্ড ফ্লুকে প্যান্ডেমিক করার উদ্দেশ্যে ওরা ঝাঁপিয়ে পড়লো, কিন্তু পারেনি, সফল হয়নি। কেন হয়নি আমি পড়বো এক্ষুনি। তারপরে সোয়াইন ফ্লুকে দিয়েও একই রকমভাবে ওরা হুকে দিয়ে হু প্রতিষ্ঠা মানেই দেখবেন এত রোগ, এত ভাইরাস, অর্থাৎ ওটা পলিসি, বিজ্ঞান এখানে নেই, আসতে শুরু করলো এবং মানুষকে ভয় দেখানো, অসুস্থ করে দেওয়া, ফার্মা লবির নিয়ন্ত্রণ, মানুষের জীবিকা থেকে শুরু করে সমস্ত কিছু কন্ট্রোল করে নেওয়ার জন্য। আর এআই টিচার দেখছি তো, আপনারাও দেখবেন কি করে, একটু মনে পড়ে গেল আর কি। ঘাড় নাড়াতে পারে না বেচারা, স্টিফলি দাঁড়িয়ে আছে। বাচ্চা কাচ্চাগুলো তোতা পাখির মতো প্রশ্ন করছে, ইরিস ইরিস প্রশ্ন করছে, আর সে কলকল 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 করে মুখস্থটা আওড়াচ্ছে। ওসব আমরা ছোটোবেলায় দেখেছি। আগে হ্যাঁ, যাত্রা দেখেছেন তো, প্রম্পটার যাত্রাপালা, ওই রকমই ব্যাপারটা। যাত্রা রোল ভুলে গেলে, যাতে করে ভুলে না যায়, দেখবেন শিক্ষানবিশরা যারা যাত্রায় মানে শখের অভিনেতা, পেশাদার নয়, তারা তো অনেক সময় শখের অভিনয় করতেন, বা অনেকে দেখবেন ভুলে যেতেন যাত্রা করতে করতে বা নাটক করতে করতে, এবং পাশে একজন বসে থাকতো, ওইখান থেকে স্ক্রিপ্ট থেকে পড়তো, আস্তে আস্তে পড়তো, আর এর কানটা খাড়া থাকতো, শুনে 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 সে যাত্রাপালার অভিনয়টা, সংলাপটা ঝেড়ে দিত। এদেরকে কি বলে বলুন তো, যারা ওই মঞ্চের আড়ালে থেকে মানে ভুলে যাওয়া, ভুলে গেলে মনে করিয়ে দেয় সংলাপ, তাদের বলে প্রম্পটার। এরা কিছুই না, ব্যাপারটা তাই। এরা কানের কাছে বলছে আর এদের ভেতরে স্টোর করা আছে, তাই তো? স্টোর করা আছে, বাড়ছে আস্তে আস্তে, তাই তো? ওটাই তো, আর তো কিছু নয়। চোখ নড়ছে না, স্টিপ, বডি ল্যাঙ্গুয়েজ স্টিপ, বেচারাগুলো চলতে পারে না, ঠেলে ঠেলে নিয়ে আসতে হয়। এরা শিক্ষক হবে? আর কি বললেন, একদম মানুষের মতো হয়ে যাবে সব কিছু একদিন। সেলফ লার্ন করতে করতে পুরোপুরি মানুষ, মানে এই ধরুন আমি আপনার সঙ্গে যেমন কথা বলছি, একদম রক্ত মাংসের মানুষের মতো দেখাবে। চ্যালেঞ্জ দিলাম, ভিডিও থাকবে, কত বছরে হয় আমি দেখব। অত সোজা নয়, ওগুলো সিনেমায় হবে, স্পেশাল এফেক্ট দিয়ে, স্পেশাল এফেক্টস ব্যবহার করে সিনেমায় ওসব হবে, ওসব দিয়ে আমাদের মগজ দোলাই হবে। বাস্তবের এই এআই রোবট টিচার সে মানুষের মতো বডি ল্যাঙ্গুয়েজে
ওকে একটা জিজ্ঞেস করুন দেখি, ওই মডেলকে, এমন একটা কিছু প্রশ্ন করুন, পারবে না, হাঁ করে তাকিয়ে থাকবে। হরিনাম খাবলা খাবলা অনুবাদটা কি হবে? আমি একটা সহজ বললাম, আমরা বহু বলে থাকি হরিনাম খাবলা খাবলা, বলুন, এত দরকার নেই, আরও অনেক কিছু আছে, খুব সহজ ব্যাপার আছে, বলুন দেখি। একটাও ওই হাঁ হয়ে বসে থাকবে, আপনাদের শব্দ বেরোবে, ওগুলোকে ভয় পাবেন না, ওগুলো আপনাদের মাইন্ড প্রোগ্রামের জন্য, যাতে করে ভাবেন হায় রে আমার জীবিকা গেল, সব নিয়ে নিল। ভেঙে গুঁড়িয়ে দিতে হবে, মিনমিন করলে হবে? আর আপনার বাচ্চা কাচ্চা রোবো টিচার পড়াবে, বাচ্চা কাচ্চা মেনে নেবে? বাচ্চা কাচ্চাকে সেভাবে তৈরি করুন, না হলে শিক্ষা ব্যবস্থা বর্জন করুন। এই শিক্ষা দিয়ে লাভ নেই, আর কিচ্ছু হবে না। হাতের কাজ শেখান। এই বাজারে যে যত হায়ার এডুকেশনে যাবে, ওই 1% বা 0.1% ওরম বাদ দিয়ে কেউই জীবিকা পাবে না। লিখে রাখুন, বহু আগেই আমি সতর্ক করেছি। কোথায় জীবিকা? শিক্ষা ব্যবস্থার হাল হকিকত দেখছেন, তাই স্কিল ডেভেলপ করুন, যেগুলো মানুষের লাগে। ওই এআই দিয়ে পেট ভরবে না, খাবার লাগে, পোশাক লাগে, তাই তো, আর অনেক কিছু লাগে মানুষের বাঁচতে গেলে, যেগুলো এআই কোনোদিনই করতে পারবে না। সার্ভিস সেক্টর ও এমনিতেই কলাপস করে যাবে, আগামীতে রিমডেল হবে, খোলনলচে বদলে ফেলবে, অনেক কিছু হবে, ওরা করবে, ওরা ভয় পেয়েছে। তো যাই হোক, তাহলে এবার আসে দেখুন, এই যে বার্ড ফ্লু, যেটা আমি বলেছি, বার্ড ফ্লু কেন, ল্যাব মিট প্রমোশন, দুধের মধ্যে ভাইরাস ইত্যাদি ভয় দেখানো হচ্ছে। তো এই যে বিষয়গুলোর বিরুদ্ধে যখন আপনি বলছেন, এবং এগুলো যখন তথ্য দেবেন, যে এই যে 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে, এবং দেখবেন খেয়াল করে, সোভিয়েত ইউনিয়নকে ধ্বংস করার কারণ হিসেবে ক্রেডিট কাকে, যার সেই গর্বাচভকে কিভাবে তুষ্ট করা হয়েছিল? শান্তি পুরস্কার। আগে হ্যাঁ, ওরাই তো নোবেল দেয়। শান্তি পুরস্কার দিয়ে গর্বাচভকে খুশি করা হলো, তাই তো? বেচারা, ওরাই পুরস্কার দেয়, তো সমস্ত লেভেলের পুরস্কার ওরাই দেয়, আন্তর্জাতিক পুরস্কারগুলোর কথা বলছে। তো সেই প্যানিকবাজিগুলো আপনি বলুন, এই তথ্যগুলো দিয়ে বলুন। এই যে WTO 1995 সালে, আগে গ্যাট 47 সালে হয়ে পড়েছিল, জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্যারিফ, গ্যাট, তাই তো? সেটা কিন্তু কত সালে তৈরি হয়েছিল? গোটা বিশ্বের বাণিজ্যকে কন্ট্রোল করবার জন্য 1947 সালে গ্যাট তৈরি হয়েছিল। কিন্তু গ্যাট কেন লাগু হলো না গোটা বিশ্বে? ওই যে সোভিয়েত ইউনিয়ন ছিল, প্রতিপক্ষ ছিল, শক্তির বাইপোলার ওয়ার্ল্ড ছিল তখন। একদিকে ধনতান্ত্রিক জোট, নেতৃত্বে আমেরিকা, জায়নিস্ট শক্তির প্রতিনিধি আমেরিকা সেই সময়, আর অপরদিকে সমাজতান্ত্রিক জোট, সোশ্যালিস্ট ব্লক, নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন। কি করে সেখানে গ্যাট লাগু হবে বলুন দেখি? গ্যাট মানে তো মুক্ত বাণিজ্য, পুরো বাজার খুলে দিতে হবে। আর সোভিয়েত ইউনিয়ন তো বাজার খুলবে না, ওটা তো স্টেট কন্ট্রোল ইকোনমি ছিল। কি করে চলবে? চলবে না। তাহলে কখন হলো? গ্যাট থেকেই জন্ম নিল WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। কত সালে? 1995 সালে। হিসেবটা দেখুন, সোভিয়েত ইউনিয়নের পতনের পরপর। শুধু তাই নয়, তারপরে দেখুন, যেটা আগে করা যায়নি, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউরোর জন্ম হলো। খেয়াল করে দেখুন, 2000, তাই তো? তো এই যে ভাবে আমরা দেখতে পাচ্ছি খেলাটা, সব কিন্তু এই টোটাল কন্ট্রোলের খেলাটা পাকাপোক্ত হিসেবে আমাদের সামনে আসতে শুরু করলো প্যানিকবাজির আকারে। পরিষ্কার টোটাল কন্ট্রোলের আড়ালে মানে রূপে আগেও ছিল, অতটা প্রকট ছিল না, কিন্তু প্রকট হিসেবে আমাদের সামনে আসা শুরু করলো সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে, আপনার দ্য কলাপস অফ দ্য সোভিয়েত ইউনিয়ন, তাই তো? তো কিন্তু এই যে বার্ড ফ্লুর প্যানিক ওরা ছড়াচ্ছে, এটা কি শুধু আমরাই প্রতিবাদ করছি? ইউরোপ আমেরিকায় অনেকেই করছে, ঠিক আছে, সাধারণ মানুষ করছে, তারা এটাকে কোভিড ফর চিকেন বলছে, এবং কারণটা ওই তো ল্যাব মিট প্রমোশন থেকে শুরু করে মাংসের দাম বাড়ানো, আমি লিঙ্ক দিয়ে দেবো, ওরা এটাকে বলছে।
এবং এরকম মানুষকে এই সব মিডিয়া, আমাদের মেইন স্ট্রিম মিডিয়া বলা হচ্ছে যে এরা হচ্ছে কনস্পিরেসি থিওরিস্ট, এবং ফ্যাক্ট চেক করানো হচ্ছে রয়টারকে দিয়ে, ফ্যাক্ট চেক করানো হয়, আপনারা জানেন ওদের সবচেয়ে বড় দালাল। তো ওরা বলছে যে এগুলো সব মিথ্যে, আসলে খুব বার্ড ফ্লু খুব ভয়ঙ্কর একটা ভাইরাস। বেশ ভালো কথা, প্রাণঘাতী। দেখবেন ওদের লেখা থাকে ওদের খবরে, হাইলি প্যাথোজেনিক বার্ড ফ্লু H5N1। এবার আসুন দেখি সবাই কি তাই বলছে। 2006 সালের অগাস্ট মাসে, 15ই অগাস্ট, পাবমেড সেন্ট্রাল, PMC, পাবমেড সেন্ট্রাল একটি আর্টিকেল প্রকাশিত হয়, এবং এটি আপনারা ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের ওয়েবসাইটেও পেয়ে যাবেন, তাদের যে আর্কাইভ আছে সেখানেও পেয়ে যাবেন। NLM, আমি বহু তথ্য এই সব জার্নাল থেকে কোট করে থাকি, আপনারা জানেন। সেখানে মার্গারেট অ্যান্ডারসন বলে একজন গবেষিকা, তিনি একটা মানে বিশিষ্ট একজন গবেষক, তিনি একটা আর্টিকেল লিখছেন এবং সেখানে বিভিন্ন মেডিকেল অফিসার বা এই বিজ্ঞানীদের মতামত তুলে ধরছেন এই বার্ড ফ্লুর বিষয়, এবং সেটি প্রকাশিত হয়েছে 2006। কেন? ওই যে সে সময় বার্ড ফ্লু ছিল, আপনারা জানেন, মনে করে দেখুন। বার্ড ফ্লু তো 1996-97 সাল থেকেই আমরা ওরা আবিষ্কার করে ফেলেছে, আইসোলেট করে ফেলেছে। তো তখন থেকেই তো ওরা প্রথমে সিঙ্গাপুর এই দেশগুলো, থাইল্যান্ডে বার্ড ফ্লু আসে, তাই তো। তারপরে আস্তে আস্তে দেখা গেল গ্রিসেও ছড়িয়ে পড়ে, তারপরে তো এখন গোটা বিশ্বেই বার্ড ফ্লু দেখা যাচ্ছে। ওদের কন্ট্রোলটা যত বাড়ছে বিভিন্ন দেশের ওপরে, মিডিয়ার ওপরে, তত বেশি করে রোগটা ছড়াতে শুরু করছে। খেয়াল করে দেখবেন, যত ওদের কন্ট্রোল, যত দেশের ওপর কন্ট্রোল, যত মিডিয়ার ওপর কন্ট্রোল, যত ব্যাংকের ওপর কন্ট্রোল, তত রোগে ছড়ানো, তত বেশি স্প্রেড। একদম পুরো, এটা একদম সাধারণ লজিক, একটু ভাবলেই বুঝতে পারবেন। তো সেইখানে এই যে আর্টিকেলটার শিরোনাম কি? প্যান্ডেমিক থ্রেট ওভারব্লোন বাই বোথ এক্সপার্টস অ্যান্ড মিডিয়া। হ্যাঁ, বাংলা করলে কি দাঁড়ায়? এই যে তখন বার্ড ফ্লু প্যান্ডেমিকের আওয়াজ উঠেছিল, এই যে প্যান্ডেমিকের ভয়, সেটা আসলে বাড়িয়ে বলা হচ্ছে, ওভারব্লোন করা হচ্ছে। কাদের দ্বারা? তথাকথিত বিশেষজ্ঞরা করছেন, এবং মিডিয়া, একদম মিডিয়াও করছে। তো সেখানে একটু আমরা ইন্ট্রোডাকশনটা পড়ি, শুরুটা পড়ি। The current threat of pandemic posed by the H5N1 avian flu is a fraud. ফ্রড বলেছেন রীতিমতো, ভাবুন। তার বক্তব্যটা এইভাবে শুরু হচ্ছে, ফ্রড কথাটা উদ্ধৃতির মধ্যে আছে, রাখতে বাধ্য হয়েছেন যিনি আর্টিকেল লিখেছেন। তাহলে H5N1 সেই সময় 2006 সালে বা তার আগে যে প্যানিক তৈরি করা হচ্ছিল মিডিয়াতে, সেটাকে ফ্রড বলে ঘোষণা করেছেন কে? অন্টারিওর ফর্মার চিফ মেডিকেল অফিসার অফ হেলথ। অন্টারিও আমেরিকার একটি স্টেটের নাম, আপনারা জানেন। তার চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, তিনি কি বলছেন? Ontario's former chief medical officer of health told 186 public health and media professionals at a Toronto conference on June 27. 186 জন স্বাস্থ্য এবং মিডিয়া ব্যক্তিত্বের, স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং মিডিয়া ব্যক্তিত্বের একটা সভা হয়েছিল, সেমিনার আয়োজন করা হয়েছিল জুন মাসের 27 তারিখে, 2006 জুন মাসের 27 তারিখে। কোথায় ওটা হয়েছিল? টরন্টোতে হয়েছিল। টরন্টো আপনারা জানেন কোথায়, সেই টরন্টোতে ঘটেছিল, কানাডার টরন্টো। তো সেইখানে তিনি এই বক্তব্য পেশ করেছিলেন। ভাবতে পারেন, 186 জন স্বাস্থ্য বিশেষজ্ঞ, হেলথ এক্সপার্টস এবং মিডিয়া প্রফেশনালের সামনে তিনি ফ্রড কথাটা উল্লেখ করেছিলেন। আর কি বলছেন? I am more frightened by the traffic
I had to fight to get here. Then I am by the threat of bird flu, said Dr. Richard Shabash. সাবাস, বাংলায় সাবাস বলে একটা শব্দ আছে, আমি সেটাই মনে করে থাকি। তার সারনেমটাই এরকম, রিচার্ড সাবাস। তো তিনি মেডিকেল অফিসার হয়ে বুক ফুলিয়ে এটাকে ফ্রড বলেছিলেন এবং পরিষ্কার করে বলেছিলেন যে এই যে বার্ড ফ্লুর নামে যে প্যানিক তৈরি করা হচ্ছে সেটা কতটা ভয়ের। আমি প্রতিদিন আমার কর্মস্থলে আসতে গেলে যে ট্রাফিক ঝামেলা, ট্রাফিককে নেগোশিয়েট করে, ট্রাফিক জ্যাম বলুন, ট্রাফিক নেগোশিয়েট বলুন, সেটাকে সামলে আমাকে কর্মস্থলে আসতে হয়, সেটা যতটা প্যানিক এই বার্ড ফ্লুর চাইতে সেটা আমার কাছে বেশি ভয়ের। কি বুঝলেন? তাহলে বার্ড ফ্লু কতটা প্যানিকের তিনি বুঝিয়ে দিয়েছেন। ভাবতে পারেন, স্পষ্টবাদী একজন মেডিকেল অফিসার, কিন্তু মেডিকেল ব্যক্তিত্ব। তো সেই সময় এই রকম লোকের উপস্থিতি বেশি ছিল বলে কিন্তু প্যান্ডেমিকগুলো হু থাকা সত্ত্বেও করা যায়নি, কারণ এরা রুখে দিয়েছিলেন। যেভাবে সোয়াইন ফ্লুকে প্যান্ডেমিক করার চেষ্টা 2009 সালে রুখে দিয়েছিলেন আর এক বিজ্ঞানী গবেষক, ইউরোপিয়ান ইউনিয়নের একটা উচ্চ পদে থাকা ব্যক্তিত্ব তথা জার্মান সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির সদস্য, বিজ্ঞানী গবেষক উলফগ্যাং ওডার্গ। এ নিয়ে আমি তার এই কৃতিত্ব অবদানকে আমি অমৃতসর প্রত্যার 2য় খণ্ডে উল্লেখ করে লিখেছি। তিনি কি বলেছিলেন সেই সময়ে, তার ওয়েবসাইটে এখনও কি পাওয়া যায়, কি কি তথ্য তিনি দিয়েছিলেন, প্রমাণ করে দিয়েছিলেন যে হুকে কীভাবে ফার্মাসিউটিক্যাল লবি পয়সা দিয়ে ফান্ডিং করে সোয়াইন ফ্লুকে প্যান্ডেমিক ঘোষণা করার জন্য উঠে পড়ে লেগেছিল। তারপরে আর হয়নি। হয় তাহলে এই রকম মানুষকে ওরা বিভিন্ন পদ থেকে সরাতে শুরু করলো, বা পয়সার লোভ দেখিয়ে দালাল বানিয়ে দিল, কিনে ফেললো, সময় লেগেছে। দেখুন 2009 ওরা চেষ্টা করে, তার আগে দেখুন 2003-04 ওই সময়টা চেষ্টা করেছিলেন কি জন্য, বার্ড ফ্লুর প্যানিক তৈরি করতে গোটা বিশ্বজুড়ে। ল্যাব মিটের এজেন্ডা কিন্তু নতুন নয়। আমার একটি ভিন্ন ভিডিওতে পরিষ্কারভাবে লিখেছিলাম যে এরকম যারা বারবার করে বিরক্ত করছে, আপনারা জানেন এগুলো ফেক প্রোফাইল, আপনারা অনুগ্রহ করে রিপোর্ট করে দিন, রিপোর্ট করে ব্লক করে দিন। এইভাবে রিপোর্ট করে অনেক ফেক প্রোফাইলকে আমরা বন্ধ করতে পেরেছি। সহযোগিতা করুন। আমার পক্ষে এই মুহূর্তে তো এই কাজটি করা সম্ভব নয়, বুঝতেই পারছেন। তো যাই হোক, তাহলে করা যায়নি, তাই ওরা 10 বছর সময় নিল। 2009 সোয়াইন ফ্লু প্যান্ডেমিক করা গেল না। তারপরে হুকে দিয়ে প্যান্ডেমিকের ডেফিনেশন চেঞ্জ করে গোটা বিশ্বে আরও বেশি ফান্ডিং করে, রাজনৈতিক দলকে ফান্ডিং করে, একনায়কদেরকে উৎখাত করে, উৎখাত করে তারপরে ওরা পথে নামলো কনফার্ম হয়ে। তাই এসে গেল করোনা 2019 সালে, কোভিড-19। 10 ইয়ার্স আমরা ভাবিনি, তাই তো। কিন্তু এবার তো আমরা ভাবতে হবে, রুখে দিতে হবে। জনগণের শক্তি, ভাবনার শক্তি, ফ্রি থিঙ্কিংয়ের শক্তিতে আমি বিশ্বাস করি। লক্ষ লক্ষ পথে ইউরোপের মতো আমরা নামতে পারবো না, কিন্তু আমরা আমাদের মতো করে আমাদের পন্থাতে আমরা রুখে দিতে পারি বলে আমার বিশ্বাস। সেই শক্তি আমরা সংহত করছি। আর কি বলছেন? The real lesson of SARS is that it disappeared like the morning dew. SARS বলে সেই সময় একটা ভাইরাস এসেছিল, ওই একই সময় সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, সংক্ষেপে SARS। ওখান থেকেই তো করোনা, SARS-CoV-2 আগে, ওটাই নাকি মিউটেট করে কোভিড-19 এসেছিল। ওটা 1 নম্বর, এটা 2 নম্বর, SARS-CoV-2। ঠিক আছে, SARS-CoV-2 কোভিড রোগ তৈরি করে। তাহলে ওই সার্স থেকেই ওটা এসেছে।
মানে ওরা বলেছে, ওদের দালাল বিজ্ঞানীদের বলিয়েছে। তো সেইখানে উনি কি বলছেন, সার্স যখন যেটা এসেছিল, আদি পিতা মানে করোনার, কোভিড-19 পিতা, সেটা আসলে কুয়াশা যেমন করে মিলিয়ে যায় তেমন করেই মিলিয়ে গেছে, প্রকৃতির ব্যাপার। এরকম অনেক রোগ এসেছে, অনেক রোগ নিজে থেকেই মিলিয়ে গেছে। হ্যাঁ, নট বিকজ অফ ড্রাকোনিয়ান মেজার্স লাইক কোয়ারেন্টাইন। কোয়ারেন্টাইন করার দরকার তো পড়েনি। ওই যে কোয়ারেন্টাইন মানে কি, এক ঘরে করে দেওয়া, ওই যে ঘরের মধ্যে আইসোলেট করে দেওয়া বা কোনো এলাকাকে আইসোলেট করে দিয়ে ঘিরে দেওয়া, যানবাহন বন্ধ করে দেওয়া, আউটগোয়িং ইনকামিং বন্ধ করে দেওয়া, কোয়ারেন্টাইন করার দরকার পড়েছিল, পড়েনি। উনি স্পষ্ট বলছেন যে ওটা মর্নিং ডিউ, সকালবেলার কুয়াশার মতো করেই উবে গিয়েছিল। আর কি বলছেন, Said Savas, now medical officer of health for the Hastings and Prince Edward Counties Health Unit, পরবর্তীকালে তিনি কিন্তু আবার আরও একটি পদে মেডিকেল অফিসার হিসেবে কিছুদিন অন্টারিওতে ছিলেন। তারপরে তিনি কিন্তু মানে বিভিন্ন পদে আসছেন মেডিকেল অফিসারের, এক জায়গায় তো থাকেন না, সেইখানে এসেও তিনি কিন্তু তার কর্তব্য পালন করে যাচ্ছেন, তাই তো? কর্তব্য পালন করে যাচ্ছেন। এখানে তিনি কোথায় ছিলেন, কোন পদে ছিলেন? মেডিকেল অফিসার অফ হেলথ ফর দ্য হেস্টিংস অ্যান্ড প্রিন্স এডওয়ার্ড কাউন্টিজ হেলথ ইউনিট। দেখে নেবেন, সেই পদে থেকেও তিনি কিন্তু সার্সের বিরুদ্ধেও একই কথা বললেন। আর কি বললেন? সার্স ইজ এ জুনোটিক ডিজিজ হুইচ ইজ নট ভেরি ইনফেক্টিভ বিটুইন হিউম্যানস অ্যান্ড ইজ ইজি টু কন্ট্রোল। দেখুন, ওদের বিজ্ঞানী দিয়ে আমি ওদের কথা বলছি, ওদের গবেষক দিয়ে, যে জুনোটিক ডিজিজ কি, জন্তু থেকে যেটা ছড়ায়। তিনি বলছেন সার্স জুনোটিক ডিজিজ, অর্থাৎ প্রাণীর মধ্যে দেখা যায়, কিন্তু সেটা মানুষের মধ্যে ছড়ায় না এবং এটা সহজেই কন্ট্রোল করা যায়, তার জন্য এত কিছু দরকারই নেই। তারপর তিনি কি বলছেন? উই আর মেকিং দ্য সেম মিস্টেকস উইথ দ্য এভিয়ান ফ্লু। এভিয়ান ফ্লু মানে বার্ড ফ্লু। এই বার্ড ফ্লুর ক্ষেত্রেও আমরা একই রকম ভুল করতে চলেছি বা ভুল করছি। সতর্ক থাকুন, এটা আমরা ভুল করছি বার্ড ফ্লুকে প্যানিক বানিয়ে। অ্যাবাভ অল, সবচেয়ে বড় কথা, উই নিড টু নট প্যানিক। আমাদের প্যানিক করা উচিত নয়। নট টু জাম্প টু কনক্লুশনস, কোনো সিদ্ধান্তে আসাও উচিত নয়। আর কি বলছেন? দেয়ার হ্যাজ বিন নো চেঞ্জ in the behavior of H5N1 virus in the last 10 years. বিগত 10 বছরে এই বার্ড ফ্লু ভাইরাসের ব্যবহারের বা চরিত্রগত কোনো পরিবর্তনই ঘটেনি। এটার কোনো ক্ষতি করার ক্ষমতা নেই। হ্যাঁ, মেডিকেল অফিসার হয়ে তিনি এই বক্তৃতায় কথাগুলো বলছেন। আর কি বলছেন? Savas was speaking at Pandemics and the Media Global Health Challenges, a conference to promote understanding about how to best inform the public in the event of an influenza pandemic. দেখুন, একটা বড় সেমিনার, তার নাম কি? প্যান্ডেমিক্স অ্যান্ড দ্য মিডিয়া। ভাবতে পারেন, প্যান্ডেমিক এবং মিডিয়া এই শীর্ষক একটি বড় সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে বুক ফুলিয়ে তিনি রিচার্ড সাভাস এই কথাগুলো বলতে পেরেছিলেন। আর এরকম লোকজন তখন ছিলেন বলেই কিন্তু প্যান্ডেমিক করা যায়নি। আচ্ছা, আর কি সেখানে তিনি আরও বলছেন, ওইখানে দাঁড়িয়ে বলছেন, সাভাস contended that the WHO's 2005 declaration of a pandemic third stage alert for avian flu wasn't justified as there was no substantive change in the behavior of the disease. এই যে WHO 2005 সালে যে প্যান্ডেমিক ডিক্লেয়ার করার চেষ্টা করলো বা করেছিল, অফিসিয়ালি করেছিল, কিন্তু গোটা বিশ্বে লাগু করতে পারেনি। ওই যে তখন তো দালাল রাষ্ট্র তৈরি করা যায়নি, তাই লকডাউন করা যায়নি। এবার কিন্তু ওরা করার চেষ্টা করবে বলে বহু আগেই বলেছি। তো সেটাকে তিনি কিন্তু বলছেন এটা ভুল। তিনি রীতিমতো এটার বিরুদ্ধে গিয়ে বলেছেন যে যেহেতু ভাইরাসের কোনো রকম বিহেভিয়ারাল চেঞ্জ ঘটেনি, চরিত্রগত পরিবর্তন ঘটেনি, তাই এরকম সিদ্ধান্ত, প্যান্ডেমিক বানানোর সিদ্ধান্ত 2005-এর হু ডিক্লারেশনে সেটা কখনোই যুক্তিসঙ্গত নয়। তিনি আর কি বলছেন?
The widespread acceptance of the theory that pandemic flu viruses form through adaptive mutation comes from research বা এটা দরকার নেই, আমি গুরুত্বপূর্ণ অংশ পড়ছি, আপনি দেখে নেবেন। এইবার দেখুন তিনি খুব সুন্দর করে এখানে বলছেন যে তিনি সেখানে, আমি আর পড়ছি না, এখানে অনেকটা রয়েছে, সেখানে তিনি পরিষ্কার করে বলছেন যে এই যে প্যান্ডেমিক বলে যেটা মিডিয়া আমাদের সামনে আনছে, হু আমাদের সামনে আনছে এবং দালাল মিডিয়া আমাদের সামনে আনছে, সেটা বিজ্ঞান নয়, সেটা পলিটিক্স। পলিটিক্স। তাহলে মিডিয়া কেন এটাকে ছাপছে? হু যেমন বলছে, ওদের বিজ্ঞানীরা যেমন বলছে, মিডিয়া কেন ছাপছে? সেক্ষেত্রে তিনি পরিষ্কারভাবে বলেছেন তা হয় মিডিয়া ব্যাপারটা বুঝতে পারছে না, নয় মিডিয়া ফান্ডেড, অথবা দুটোই, বোথ। তাহলে ভাবুন, স্পষ্ট ভাষায় তিনি কিন্তু এটা বলেছেন। তিনি সেখানে আরও বলেছেন তাহলে মিডিয়ার ভূমিকা কি হওয়া উচিত? মিডিয়ার ভূমিকা হওয়া উচিত প্রশ্ন করা। ওরা যা বলবে, ওরা যা ডিকটেট করবে, সেটাকেই হুবহু ছাপিয়ে দিতে হবে। মানুষকে, মানুষের কোর্টে প্রশ্নগুলো তুলে দেওয়া, মানুষ কি ভাবছে, বাস্তব কি বলছে, কারণ এই রোগগুলো তো মানুষকে ফেস করতে হয়, তাই তো? দালাল বিজ্ঞানীরা তো তাদের কোঠায় থাকেন, তাই তো? বিলিয়নিয়াররাও তাই থাকেন, জার্নালিস্টরাও তাই থাকেন। তাহলে মানুষকে কেন ইন্টারেক্ট করা হচ্ছে না? মানুষের সামনে কেন তুলে আনা হচ্ছে না? কেন মানুষকে পার্টিসিপেট করতে দেওয়া হচ্ছে না? কেন মানুষকে প্রশ্ন করতে দেওয়া হচ্ছে না? মিডিয়ার কাজ তো সেটাই, তাই নয় কি? তিনি পরিষ্কার করে এই বিষয়টা কিন্তু তুলে ধরছেন। তো আপনারা অনুগ্রহ করে এই যে দেখতে পাচ্ছেন হিন্দিতে একটি ফেক প্রোফাইল রিপোর্ট করুন। রিপোর্ট করে কাজ হয়, কারণ আমরা এরকম বহু প্রোফাইলকে বন্ধ করেছি, এরকম হতে থাকবে। মানে আমরা যত সফল হব, আপনারা যত ভাববেন, তত বেশি করে ওরা আমাদের পেছনে এইভাবে ডিস্টার্ব করার চেষ্টা করবে। কিছুই নয়, এটাও আমাদের বুঝতে হবে, পার্ট অ্যান্ড পার্সেল অফ স্ট্রাগল। এটা আমাদের আসলে অলংকার, আমাদের এটা মানে বলতে পারেন ফেদার ইন আওয়ার ক্যাপ। তাই এগুলো এলে আপনারা রিপোর্ট করুন এবং ব্লক করতে থাকুন, দেখবেন আবার বানাবে। আমি এগুলো আর গুরুত্ব দিই না, আপনাদের অ্যালার্ট করার জন্য বলেছি, কারণ ওরা আপনাদেরও ফেক প্রোফাইল বানাচ্ছে, তো তাই বলছি। তো যাই হোক, আমি মূল বক্তব্যটা শেষ করলাম, যেটা আজকের লাইভের বিষয় ছিল। তাহলে এই রকম সোজা সিদ্ধারার মানুষ যারা ছিলেন, তাদেরকে এক এক করে ওরা সরিয়ে দিয়েছে, পদে রাখেনি, বা আগে থেকে সেইভাবে প্রলোভন দিয়ে কি বলতে হবে ওদের শেখানো বলি আমাদের মেডিকেল অফিসাররা যেমন বলে থাকে। তো এরকম মেডিকেল অফিসার আমাদের দেশে একটাও আমার জানা নেই আছেন কি না, তাই তো? ওদের আছে, এখনও কেউ কেউ আছেন, তাই তো? আছেন বলেই কিন্তু ইউরোপ আমেরিকা এখনও অনেক মানুষ কিন্তু পথে নামছেন, লড়াই করতে পারছেন। ওখানে ভ্যাকসিনের বাজার, শুধুমাত্র করোনা ভ্যাকসিন নয়, সদ্যজাতদের যে ভ্যাকসিন দেওয়া হয়, পোলিও থেকে শুরু করে বিভিন্ন ভ্যাকসিন, সেগুলো পর্যন্ত ওখানে মানুষ আর প্রত্যাখ্যান করা শুরু করেছে, তাই তো? আমি এ বিষয়ে আরও একটা ভিডিও করব। সুইজারল্যান্ডের মানুষ, শিক্ষিত সুইজারল্যান্ড, যেটা ওদের ওখানে দাভোসে ওদের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সব বৈঠক হয়, তো সেই সুইজারল্যান্ডের মানুষের মধ্যে সদ্যজাত নিউবর্নদের যে ভ্যাকসিনগুলো দেওয়া হয়, সেটার কত হারে কমছে নেওয়ার প্রবণতা, এবং সেখানকার অভিভাবকদের মতামত তুলে ধরব, একটি আর্টিকেল আপনাদের সামনে বিশ্লেষণ করব আগামী কোনো একটি লাইভে। তাহলে বুঝতে পারবেন যে সুইজারল্যান্ডের মতো শিক্ষিত একটি দেশ, সেখানে কেন এমন ঘটনা ঘটছে। প্রথম বিশ্বের দেশ, ওই যে ভুক্তভোগী, এখন যে উন্নতি, আধুনিকতার স্রোতে আমরা গা ভাসিয়ে দিয়েছি। ভ্যাকসিন মানে প্রগতি, ফার্মা কোম্পানি মানে প্রগতি, যত আধুনিক
যত ওষুধ খাবেন তত আধুনিক হবেন, যত টেস্ট করবেন তত আধুনিক হবেন, যত সুগার বা হবে, যত প্রেশার হবে তত আধুনিক হবেন, স্ট্যান্ডার্ড হবেন, তাই তো? তো এইগুলো ওরা অনেক আগে দেখে নিয়েছে, দেখেছে, বুঝেছে, হাড়ে হাড়ে টের পেয়েছে, তাই ওরা এখন আস্তে আস্তে প্রকৃতির কাছে ফিরে আসছে। তো আমাদের একটু সময় লাগবে। তো যাই হোক, আজকে আমি এখানেই শেষ করতে চাইছি। আমার লক্ষ্য ছিল যে বার্ড ফ্লুকে যারা আমরা বলছি তাদেরকে কনস্পিরেসি থিওরিজ বলে দাগিয়ে দেওয়া হচ্ছে করোনা স্টাইলে। তাহলে এই যে মেডিকেল অফিসার রিচার্ড সাভাসের মতো ব্যক্তিত্ব, যারা মডার্ন মেডিসিন নিয়ে পড়াশোনা করে দায়িত্বপূর্ণ পদে থেকেছেন এবং ভাষণে এসব কথা বলেছেন, মিডিয়াকে তুলোধুনো করেছেন, প্যানিককে তুলোধুনো করেছেন, এবং ট্রাফিক জ্যামের যে ভয় মানে ঝামেলা সেটা নাকি বার্ড ফ্লুর প্যান থেকে অনেক ভয়ঙ্কর বলে তিনি মনে করেছেন। হ্যাঁ, তো বলেছেন সেটা। তো এই রকম ধরনের মানুষ তারা কি তাহলে? তারাও কনস্পিরেসি থিওরিস্ট? ভাবুন, ভাবনা ছড়িয়ে দিন। এখনও দেরি হয়ে যায়নি, কারণ এরপরে আরও অনেক ভ্যাকসিন আসছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের গল্প শুরু করে ডেঙ্গু আসছে, ডেঙ্গুর ভ্যাকসিন রেডি, আরও ভ্যাকসিন আপনাদের দেওয়া হবে। স্কুলে স্কুলে এইচপিভি মানে সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন, এইচপিভি ভ্যাকসিন দেওয়া শুরু হবে ভোটের পরেই। অনেক শিক্ষক শিক্ষিকা মহাশয় আছেন আমার প্রোফাইলে, তাদের অনুরোধ করব বিষয়গুলো অভিভাবকদের সঙ্গে অন্তত জানান। এটা বলুন যে ইনফর্ম কনসেন্ট, বাধ্যতামূলক নয়। অনেক স্কুল চাপিয়ে দিয়েছিল, এমএমআর চাপিয়ে দিয়েছিল, অন্তত এটা বলা, সংবিধান মেনে বলা, সুপ্রিম কোর্টের জাজমেন্ট মেনে বলা যে না, কোনো ভ্যাকসিন বাধ্যতামূলক নয়, এইটুকু তো বলা যায়। এই কাজটুকু মানুষের জন্য, মানবতার জন্য করুন। আমার করজোড়ে আমি আবেদন রাখছি আপনাদের কাছে। তোতা পাখির বলি ওদের শিক্ষা মগজ ধোলাই তো অনেক করলেন, এবার একটু মানুষের জন্য করুন। আপনি তো মিথ্যে কথা বলছেন না, আপনি শুধু বলছেন অধিকারের কথা, যেটা বাধ্যতামূলক নয়, বাধ্য করা যায় না, এটা ভলান্টারি, এটা ম্যান্ডেটরি নয়। এই কথাটা অভিভাবকদের বলা, ছাত্রছাত্রীদের বলা, সহশিক্ষকদের বলা, এটা কি খুব বেশি কি আমি চাইছি আপনাদের কাছে? কি হবে আর কি? শিক্ষকদের নিয়ে যা শুরু করেছে ওরা, প্যানিকবাজি, এর চেয়ে আর কি হবে বলুন? মান সম্মান কোথায় আছে বলুন দেখি? আপনারা যদি এখনও গর্জে না ওঠেন, ডকুমেন্ট জমা দিতে থাকেন, শুধুই ডকুমেন্ট আর ডকুমেন্ট, তাহলে তো ওরা আরও পেয়ে বসবে। আপনাদের এতগুলো ভাগ করে দিয়েছে, এত এত সংগঠন, তাই না? একটু ভেবে দেখবেন। আজ এই পর্যন্তই, পরে আবার কোনো লাইভে দেখা হবে। আপনারা প্রশ্ন করুন এই লাইভে, আমি লিঙ্কগুলো একটু পরে দিয়ে দেব। প্রশ্ন থাকলে অবশ্যই করুন। আমি বলছি বলেই বিনা প্রশ্নে মেনে নেবেন না। তথ্যগুলো দেখুন, ভাবুন, যেগুলো আপনাদের সামনে তুলে আনলাম সেগুলো ভাবুন, বিশ্লেষণ করুন, নিজেরাই সিদ্ধান্তে আসুন। এখন আসছি, আবার দেখা হবে। শুভরাত্রি।